মনস্টার ইউনিভার্স। পৃথিবী থেকে হাজার আলোকবর্ষ দূরে আরো 3টি গ্রহ রয়েছে। এগুলো মনস্টার ইউনিভার্স নামে পরিচিত। পৃথিবীতে মানুষ ম্যাজিক কল্পনিত মনে করে, আর মনস্টার দুনিয়ায় ম্যাজিক যার যত বেশি তার ক্ষমতা তত বেশি। এই ম্যাজিক মানুষ দিন দিন খারাপ কাজে ব্যবহার করছে। মনস্টার দুনিয়ায় দুজন লোক খুব চিন্তিত। একজন হলো মাস্টার হুয়াং, আরেকজন হলো তার শিষ্য লিও। দুজন লোক বসে ধ্যান করছে। এমন সময় দুজন একসাথে চোখ মিলে তাকালেন। তখন শিষ্য তার গুরুকে বলল, গুরুজি, আমি যা দেখতে পেয়েছি আপনি কি দেখতে পেয়েছেন? হ্যাঁ, মনস্টাররা শক্তির জন্য হিংস্র হয়ে উঠেছে। তাদের এই হিংস্রতার কারণে হাজার মনস্টারের প্রাণ যাচ্ছে। এইভাবে চলতে থাকলে ধীরে ধীরে এই মনস্টার দুনিয়া অশুভ শক্তি প্রতিষ্ঠিত হবে। এটা যদি একবার হয়ে যায়, পুরো ধ্বংসলীলা চলে উঠবে মনস্টার দুনিয়ায়। সাথে ধ্বংস নামতে পারে পৃথিবী নামক গ্রহে। তারপর গুরুজি চোখ বন্ধ করে ধ্যানে বসলো। তারপর প্রায় 6 মাস পর তিনি চোখ মেলে তাকালেন। আপনি কিছু একটা করুন গুরুজি। হ্যাঁ, এইসব থেকে রক্ষা করতে একজনের জন্ম হয়ে গেছে, কিন্তু সে এখন কোথায় আছে আমি বলতে পারছি না। তুমি ধ্যানে বসে দেখো তো, তুমি জানতে পারো নাকি আমি কিছুটা দুর্বল অনুভব করছি। এখন আমার বিশ্রামের প্রয়োজন। তারপর লিও ধ্যানে বসলো। লিও 7 দিন পর নিজের চোখ মিলে তাকালেন। তারপর গুরুজিকে বলতে লাগলো, গুরুজি, সে কোথায় আছে তা জানি না, তবে সে যেখানেই আছে সেখানেই চারপাশে সবুজ রঙের গাছপালা, নীল আকাশ, আর সব কাজ হাত দিয়ে করছে। ওখানে কোনো ম্যাজিক ব্যবহার করছে না। মুচকি হাসি দিয়ে বলল, আমি চাই তুমি পৃথিবীতে গিয়ে ছেলেটিকে আগলে রাখো, আর নিজের সম্পর্কে জানানোর জন্য তার সাথে বন্ধুত্ব করে তার ভেতরে নতুন দুনিয়া সম্পর্কে অবগত করো। ঠিক আছে গুরুজি, আমি আজকেই পৃথিবীতে রওনা দিচ্ছি। এই বলে গুরুজি থেকে বিদায় নিয়ে রওনা দিল পৃথিবীতে। পৃথিবী, মা কোথায় তুমি? খেতে দাও তো, না হলে পরীক্ষা দিতে দেরি হয়ে যাবে। এই নে খাবার, মন দিয়ে পরীক্ষা দিবি। আরে মা, টেনশন করো না তো, আমি ভালোভাবেই পরীক্ষা দেব। তারপর আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে আসলাম স্কুলে। আমি এবার ক্লাস 10-এ পড়ি, আর আমার আজ থেকে ফাইনাল পরীক্ষা শুরু। তারপর আমি পরীক্ষা দিয়ে বাইরে এসে একটা রিক্সা নিয়ে বাসায় রওনা দিলাম। আমার নাম আনোয়ার চৌধুরী, আমার বাবা আশরাফ চৌধুরী, মা আনোয়ারা চৌধুরী ও বড় ভাই আহাদ চৌধুরী। বাকিটা গল্পের সাথে থাকলেই বুঝতে পারবেন। একটু আসতেই একটা ছেলে এসে আমার রিক্সার উপর পড়লো। আমি গিয়ে ছেলেটাকে ধরলাম আর বললাম, ঠিক আছো তুমি? আমি ঠিক আছি, আমাকে প্লিজ এখান থেকে নিয়ে চলুন, ওরা দেখে ফেললে আমাকে মেরে ফেলবি। ছেলেটাকে রিক্সায় উঠিয়ে চলে আসলাম বাড়িতে। তারপর আমি ছেলেটাকে এক গ্লাস পানি এগিয়ে দিলাম। কিছু খাবার হবে? আজ 2 দিন ধরে পেটে একটা দানাও পড়েনি। মা খাবার এনে দিল। তারপর সে খেতে লাগলো। তারপর খাওয়া দাওয়া করে বলল, আমার দাদু ওনার প্রপার্টি আমার নামে উইল করে রেখে গেছে, আর আমার বাবা আমি ছোট থাকতে মারা গেছে। আমার প্রপার্টির জন্য আমার সৎ মা ও সৎ ভাই মিলে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, তাই আমি ওখান থেকে পালিয়ে এসেছি। তুমি চিন্তা করো না, আপাতত তুমি এখানে থাকো। তারপর তোমার সমস্ত সম্পত্তি ফিরিয়ে তাদের জেলে দেওয়ার ব্যবস্থা করব। নাম কি তোমার? আনোয়ার, যা জুয়েলকে একটা রুম দেখিয়ে দে। চলো আমার সাথে। তারপর আমার পাশে ভাইয়ার রুমে তাকে নিয়ে গেলাম। এটা কার রুম? এটা আমার বড় ভাইয়ের রুম। আমার ভাইয়া বাইরে থেকে লেখাপড়া করে। তুমি এখন বিশ্রাম করো, প্রয়োজনে আমাকে ডেকে নিও, কেমন? ঠিক আছে। তারপর জুয়েল রুমে গেল, আর আমি আমার রুমে প্রবেশ করলাম। এইদিকে জুয়েল রুম বন্ধ করে ধ্যানে বসলো। তারপর গুরুজির সাথে কথা বলতে লাগলো। গুরুজি, আমি এই বাড়িতে প্রবেশ করেছি, এখন কি করতে হবে আমাকে? লিও, তোমাকে রাতে ওর স্বপ্নে যেতে হবে এবং নানা রকমের ট্রেনিং করাতে হবে, কারণ সামনে ওর বিপদ আসতে পারে। তাই তখনও এখানে দেয়া শিক্ষা ব্যবহার করতে পারবে। তুমি ছেলেটির ও নিজের খেয়াল রেখো, কেমন? ঠিক আছে গুরুজি। তারপর রাতে স্বপ্নে এসে আমাকে ট্রেনিং করাতে লাগলো। তারপর দেখতে দেখতে আমার পরীক্ষা শেষ হলো। তারপর খাওয়া দাওয়া করে আড্ডা দিতে বসলাম। তা পরীক্ষা কেমন হলো? অনেক ভালো হয়েছে। তা কলেজে কোথায় ভর্তি হবি ভাবলি? ভাইয়া যেখানে ভর্তি হয়েছে সেখানে। তারপর আমরা গল্প করে এসে রুমে ঘুমিয়ে পড়লাম। পৃথিবীতে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসলাম। এসে দেখি মা আমার পছন্দের বিরিয়ানি ও পায়েস রান্না করেছে। আজ আমার সব পছন্দের খাবার রান্না করেছো, ব্যাপার কি? আজ তো জন্মদিন, ভুলে গেলি? ও, আমি তো ভুলেই গেছি।
তারপর আমি খাওয়া দাওয়া করলাম। মা বাবা জন্মদিন উপলক্ষে গিফট দিল। জুয়েল একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলল, আমি আজ চলে যাচ্ছি, গিফটটা তুমি রাতে খুলে দেখো। এই কয়েকদিন তোমার প্রতি অনেক ভালোবাসা জমে গেছে, আর আশা করি শীঘ্রই তোমার সাথে আমার দেখা হবে। অনেক মিস করব তোমায়। এই বলে সবার থেকে বিদায় নিয়ে চলে গেল সে। রুমে এসে ফ্রেশ হয়ে বসে রইলাম। এই কয়েকদিনে জুয়েলের সাথে অনেক ভালো বন্ধুত্ব হয়ে গেছে। তারপর নিচে আসলাম, তখন বাবা বলল, কি রে আনোয়ার, কই যাস? একটু মার্কেটে যাবো বাবা। আজ তোকে কোথাও যেতে হবে না, তুই আজকে বাড়িতেই থাকবি। ঠিক আছে। তারপর টিভি দেখতে লাগলাম। টিভিতে ইংলিশ একটা ফ্যান্টাসি মুভি চলছে। তখন বাবা আমাকে বলল, মনে কর তোর এরকম ডানা বের হলো, তুই ম্যাজিক ব্যবহার করতে পারবি, তখন তোর কেমন লাগবে? প্রথম হলে অবাক আনন্দ দুটোই হবে। কেন, তুই ভয় পাবি না? না, ভয় পাবো কেন? তুমি জানো আমার কতদিনের ড্রিম, আমার ডানা হবে, আকাশে উড়বো। এখন গিয়ে শুয়ে পড়, অনেক রাত হয়েছে। ঠিক আছে বাবা। এই বলে রুমে চলে আসলাম। এসে ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। আমি চোখ মেলে তাকাতেই ভয়ে কুঁকড়ে গেলাম। আমি কোথায় চলে আসলাম? ভয় পেও না আনোয়ার, তোমাকে কি ভয় পেলে চলবে বলো? কি তুমি? সাহস থাকলে আমার সামনে আসো। আমি সামনে আসবো, তুমি আমাকে দেখে ভয় পাবে না তো? না, মোটেও না। তুমি সামনে আসো। তখন আওয়াজের লোকটা আমার সামনে আসলো। তাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। তখন সে আমাকে দেখে বলতে লাগলো, কি শকড খেলে নাকি? কথা বলছো না যে? এটা কি করে হতে পারে? তুমি আমার মতো দেখতে কেমন করে? কারণ আমরা তোমার এক অংশ। তোমরা কতজন আছো? বের হও। তখন আরো 5 জন বের হলো, আমার মতো দেখতে। এখন বলো, কে তোমরা, আর আমার মতো কেন তোমাকে দেখতে? আমি হচ্ছি তোমার গড অফ স্নেক পাওয়ার। আমি হচ্ছি তোমার গড অফ ভ্যাম্পায়ার পাওয়ার। আমি হচ্ছি তোমার গড অফ ডেভিল পাওয়ার। আমি হচ্ছি তোমার গড অফ ডার্ক পাওয়ার। আমি হচ্ছি তোমার গড অফ মেমরেট পাওয়ার। আমি হচ্ছি তোমার গড অফ অ্যাঞ্জেল পাওয়ার। তোমাদের কোনো কথা আমি বুঝতে পারছি না। তুমি কোনো সাধারণ মানুষ না, এর বাইরে আরেকটা দুনিয়া আছে, তুমি সেখানের একজন মনস্টার। আমাদের মতন আরো অনেক পাওয়ার আছে তোমাদের মাঝে, তা লক করা। তোমাকে তা আনলক করতে হবে। এখন তুমি আমাদের 30% শক্তি ব্যবহার করতে পারবে। তুমি তোমার শক্তি উদ্ধারের পর পুরো শক্তি ব্যবহার করতে পারবে। নিজের সব শক্তি খুঁজে বের করো। তোমার জন্য হাজারো মনস্টার চেয়ে আছে, কবে তারা নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবে। তারপর সবগুলো ব্যক্তি ধোয়া হয়ে আমার শরীরে প্রবেশ করলো। ব্যথায় আমি চিৎকার করে উঠলাম, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের হলো না। আস্তে আস্তে মনে হতে লাগলো কেউ আমার চামড়া টেনে ছিঁড়ে ফেলছে। আস্তে আস্তে আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন চোখ মেলে তাকালাম, দেখি আমি ফ্লোরে পড়ে আছি। আমার ঘরের সবকিছু এলোমেলো হয়ে আছে। হঠাৎ করে আমার চোখ পড়লো আয়নার ওপর। আয়না নিজেকে দেখে আমি অবাক হয়ে গেলাম। নিজেকে দেখে নিজে ক্লাস খেয়ে ফেললাম। না জানি মেয়েরা আমাকে দেখে কি করবে। আমার 6 প্যাক বডি হয়েছে, চোখ দুটো গাঢ় নীল রঙের, আর ঠোঁট দুটো রক্ত লাল হয়েছে। এতক্ষণে আমার খেয়াল হলো আমার পিঠের দিকে তাকে দেখি আমার পিঠে মোট 12টা ডানা বের হয়েছে। আমি এখন আরো অবাকে শেষ চূড়ান্তে পৌঁছে গেলাম। আমি চোখ ভালো করে মুছে আবার তাকাতে দেখি আমার পিঠে এখনো ডানা আছে। এগুলো হচ্ছে কি আমার সাথে? তখনই চোখে পড়লো জুয়েলের দেওয়া গিফট বক্স থেকে আলো বের হচ্ছে। আমি গিয়ে প্যাকেটটা খুলতেই অবাক, কারণ তার ভেতর থেকে বের হলো একটা বই, আর তার কভারের ওপর রয়েছে হাতের ছাপ। আমি গিয়ে হাতের ছাপ দিতেই বইয়ের লক খুলে গেল। তারপর আমি কভারটা উল্টাতে দেখি জুয়েলের ফটো। তারপর জুয়েল কথা বলতে লাগলো। আনোয়ার, এতক্ষণ নিশ্চয়ই তোমার শক্তি আনলক হয়ে গেছে, আর তুমি মানুষ না এটাও জেনে গেছো। তুমি তোমার এতগুলো ফর্ম ক্ষমতার কথা কাউকে বলবে না, তোমার বাবা মাকেও না। এখন থেকে তোমার অনেক শত্রু, নিজের ছায়াকেও এখন বিশ্বাস করবে না। তারপর একটা স্পেল আসলো। ওটা পড়তেই এতদিন স্বপ্নে যেগুলো করিয়েছে সব মেমোরিতে সেভ হয়ে গেল। তারপর আমার ডানার বিষয়েও বলল কিভাবে কি করতে হবে। আর একটা সিম্পল পড়লাম, এতে করে নিজের পাওয়ারকে ফিল করতে পারবে না, ও আমার মাইন্ড রিডিংয়ে কেউ করতে পারবে না। তারপর আমি আমার ডানা ভেতরে নিয়ে ভাবতে লাগলাম কে আমার জন্য অপেক্ষা করছে, আর কেনই বা করছে। নিজের চিন্তাভাবনা একপাশে রেখে ঘুমিয়ে পড়লাম। পৃথিবী। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম, আর আমি বললাম মা খাবার দাও। তারপর আমি খেতে লাগলাম। তখন দেখি বাবা মা আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, তোমরা এভাবে তাকিয়ে আছো কেন? রাতে কি তোর কোনো পরিবর্তন হয়েছিল?
তার মানে তোমরা জানতে আমার মাঝে পরিবর্তন হবে? হুম। হ্যাঁ, হয়েছে। আমার ম্যাজিক শক্তির আনলক হয়েছে। তোর থেকে তো কোনো পাওয়ার ফিল করতে পারছি না। তা আমি কেমনে বলবো আমি ডেভিল ক্ষমতা পেয়েছি? তাহলে কি ভাইয়াও মানুষ না? না, আমি একজন দ্য গড অফ ডেভিল পিন্স। তোর দাদা আমার আর তোর মায়ের সম্পর্ক মানতে পারে নাই, এই জন্য আমার পৃথিবীতে থাকে। তারপর বাবা আমাকে একটা খাম ধরিয়ে দিয়ে বলল, অ্যাডমিশন লেটার তোর ভাইয়া যে জায়গায় থাকে সেই জায়গার। নাম কি কলেজের? মনস্টার একাডেমি। এখানে পুরো মনস্টার দুনিয়ার সবাই লেখাপড়া করে। তারপর আমি বাবার থেকে খাম নিয়ে রুমে চলে আসলাম। তারপর আমি ফর্ম খুলে একটা কাগজ দেখতে পেলাম। আমি ওটা বের করে দেখি ওখানে 1 ফোঁটা রক্ত দিতে বলেছে। কাগজে 1 ফোঁটা রক্ত দিলাম। রক্ত দিতেই আস্তে আস্তে পুরো কাগজের লেখা হয়ে গেল, আর তা থেকে প্রচুর আলো ছড়াতে লাগলো। আলোতে চোখ দুটো বন্ধ হয়ে গেল। তারপর ধীরে ধীরে চোখ মিলে তাকাতেই দেখি আমি একটা ট্রেনের ভিতরে শুয়ে আছি, আর আমার পাশে বসে আছে একজন মেয়ে। ও একজন মেয়ে। আমি এখানে কেমনে আসলাম? আমি তো রুমে ছিলাম। এটা মনস্টার একাডেমিতে যাওয়ার ট্রেন। আমরা যেহেতু একই ডিপার্টমেন্টে, তাহলে আজ থেকে আমরা সবাই ফ্রেন্ড। ওকে ফ্রেন্ড। আমার নাম তুলি, আর আমি একজন ডেভিল। আমার নাম সবুজ, আর আমি একজন ভ্যাম্পায়ার। আমার নাম আনোয়ার, আর আমি একজন ডেভিল। তারপর গল্প করতে করতে চলে আসলাম একাডেমিতে। তারপর ট্রেনে থেকে নেমে আমরা একাডেমির গেটে আসতেই সেখানে গেট রক্ষক আমাদের কার্ড দেখাতে বলল। কিসের কার্ড রে? পরিচয়পত্র পকেটে হাত দিয়ে পেয়ে যাবি। পকেটে হাত দিতেই দেখি একটা কার্ড। ওটা দেখাতেই আমাদের ভেতরে যেতে দিল। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে ক্লাসে চলে আসলাম। একটু পরে স্যার আসলো, অনেক কিছু করালো, বলল। তারপর যাওয়ার আগে বলল, তোমাদের মধ্যে আনোয়ারকে আমার নাম আনোয়ার। প্রিন্সিপাল স্যার তোমাকে দেখা করতে বলেছে। তারপর স্যারের পিছু পিছু এসে প্রিন্সিপাল স্যারের রুমে গেলাম। তারপর স্যার আমাকে বলতে লাগলো, আনোয়ার, তুমি পৃথিবী থেকে এসেছো, তুমি এখানে কোনো নিয়ম কানুন জানো না, তাই আমি বলছিলাম তুমি লাইব্রেরি থেকে কিছু বই কালেক্ট করো, কেমন? ঠিক আছে স্যার। তারপর আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলাম লাইব্রেরিতে। লাইব্রেরিতে ঢুকতেই আমি অবাক। এত বড় লাইব্রেরি, ভাবতেই অবাক লাগছে। তারপর হাঁটতে হাঁটতে দেখতে লাগলাম। হঠাৎ করে দেখি একটা বইয়ের তাক ধাক্কা দিতেই সরে গেল, আর একটা গুপ্ত রাস্তা বের হলো। আমি সেখানে পা রাখতে দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল। আমি ধীরে ধীরে হাঁটতে দেখি একটা বাগানের মতো বিশাল জায়গা রয়েছে। চারপাশে অনেক সুন্দর সুন্দর গাছপালা, হরেক রকমের ফুল। কে তুমি, আর এখানে কি করছো? আমার নাম আনোয়ার। আমি লাইব্রেরি থেকে রাস্তা দেখে এখানে এসেছি। তোমার এখানে এসে ঠিক হয়নি। এখানে এসে কেউ আজ পর্যন্ত জীবিত ফিরতে পারেনি। কে তুমি? সামনে আসো। আর এখানে তুমি কি রক্ষা করছো? তখন একটা গোল্ডেন ড্রাগন আমার সামনে দাঁড়ালো। ড্রাগনটার পিঠে রয়েছে 12টা গোল্ডেন টানা। তুমি তো খুব চালাক। সবাই এসে শুধু বলে আমি কেন এখানে আছি। তুমি সেই প্রথম ব্যক্তি যে কিনা বলল এখানে কি লুকিয়ে আছে যা আমি রক্ষা করছি। তুমি যদি যুদ্ধ করে আমাকে হারাতে পারো, তাহলে আমি তোমাকে এখানে কি আছে বলবো, আর আমি তোমাকে জীবিত ছেড়ে দেব। ঠিক আছে, আমি লড়াই করতে প্রস্তুত। এই বলে আমি আমার ডেভিল ফর্মে এলাম। আমার পিঠে হয়েছে 12টা ডানা। দ্য গড অফ ডেভিল, নট ব্যাড। এই বলে ড্রাগন একটা গোল্ডেন বল ছুঁড়ে দিল। আমি ব্ল্যাক বল ছুঁড়ে দিলাম, দুটো মিলে ব্লাস্ট হলো। আইস বল ছুঁড়ে দিলাম, ড্রাগন ফায়ার বল ছুঁড়ে দিল, এতে ব্লাস্ট হলো অনেক জোরে। আমি গিয়ে ছিটকে দূরে গিয়ে পড়লাম। তখন ড্রাগন একটা গোল্ডেন সোর্স বানিয়ে ঢুকিয়ে দিল আমার বুকের ভেতর। তখন আমার চোখ বুজে এলো। চোখ মেলে তাকাতে দেখি আমি একটা গোল্ডেন ড্রাগনের সামনে দাঁড়িয়ে আছি। তখন ড্রাগনটা বলল, আমি তোমার গড অফ গোল্ডেন ড্রাগন। তুমি যদি স্টোন উদ্ধার করতে পারো, তাহলে তোমার ফর্ম গড থেকে লেজেন্ডারি ফর্ম হবে, আর তুমি তোমার পাওয়ার 50% ব্যবহার করতে পারবে। এই বলে ড্রাগনটা বল হয়ে আমার শরীরে প্রবেশ করলো। অনেক অনেক আলোর কারণে চোখ বন্ধ করে ফেললাম। চোখ মেলে তাকাতেই দেখি আমি দাঁড়িয়ে আছি সেখানে। আমার বুকের ভেতর এখনো সোর্স গেছে আছে। আমি টেনে বের করতেই তা হিল হয়ে যায়, আর আমি আমার গোল্ডেন ড্রাগন রূপে আসলাম। আমার ফর্মে আমার পিঠে 12টা গোল্ডেন ডানা রয়েছে, আর কপালে রয়েছে স্টোন চিহ্ন। আমার এই রূপ দেখে ড্রাগনটা বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দিন।
আমি আপনাকে চিনতে পারিনি। আমি আপনারই অপেক্ষা করছিলাম। তুমি কেন আমার অপেক্ষা করছো? আমি একজন গড অফ ডেভিল। আমি অনেক শক্তিশালী হওয়ার জন্য অনেক পরিশ্রম করি। একদিন একটা গুরু মিলে, যার কাছে শিক্ষা নিয়ে আমার গড অফ গোল্ডেন ড্রাগনের ক্ষমতা লাভ করি। তখন আমার গুরুজি আমাকে একটা গোল্ডেন স্টোন ও একটা ব্ল্যাক স্টোন আমাকে রক্ষা করতে দেয়, সাথে একটা সোর্ড দিয়ে যায় আর বলে একদিন একটা ছেলে আসবে যার পাওয়ার অসীম। গুরুজি সেই সোর্ড দিয়ে আঘাত করার পর তার মৃত্যু হবে না, বরং তার গোল্ডেন ড্রাগনের ক্ষমতা আনলক হবে। তাই আজ পর্যন্ত যে ব্যক্তি এসেছে তাকে এই সোর্ড দিয়ে আঘাত করি, আর তার ভেতর তুমি শুধু বেঁচে যাও। তাহলে ট্রোন দুটো আমার কাছে আছে। হ্যাঁ, তার আগে তুমি আমাকে তোমার পার্টনার বানিয়ে নাও। পার্টনার বানাতে হলে কি করতে হবে? পার্টনার বানাতে হলে তোমার 1 ফোঁটা রক্তের প্রয়োজন। আমি হাত কেটে 1 ফোঁটা রক্ত ড্রাগনের মুখে দিলাম। সাথে সাথে আমার ডান হাত চলতে লাগলো। সেখানে একটি গোল্ডেন ড্রাগনের ট্যাটু তৈরি হলো। তারপর ড্রাগনটা একটা মেয়েতে পরিণত হলো। আমি অবাক হয়ে গেলাম। তার বাদামি রঙের চোখ, গোলাপি রঙের ঠোঁট, মায়াবী মুখখানা, টানা টানা হরিণের মতো চোখ। হাঁ করে তাকিয়ে আছি। আমি তো ক্রাশ নামের বাসটা খেয়ে ফেললাম রে ভাই। আমার নাম শামিমা। আমি হচ্ছে ডেভিল প্রিন্সেস শামিমা, আর আজ থেকে তুমি আমার স্বামী। কি? আমি তোমার স্বামী হলাম কি করে? তুমি যখন আমাকে পার্টনার বানালে তখন আমি তোমার স্ত্রী হয়ে গেছি। কোনো মেয়ে পার্টনার বানালে সে তার স্ত্রী হয়ে যায়। অবাক হয়ে তাকিয়ে রইলাম। আমি সিঙ্গেল লাইফ থেকে হঠাৎ মিঙ্গেল হয়ে গেলাম, তাও একেবারে বিয়ে হয়ে গেল। আমি তোমার যেমন স্ত্রী তেমন পার্টনারও, তাই তুমি মনে মনে বললে আমি কিন্তু শুনতে পাই। তুমি এখন থেকে কোনো মেয়ের দিকে তাকাবে না, কাউকে এখন বউ বলতে হবে না। আমরা একা থাকলে স্বামী স্ত্রী, আর আলাদা সবার সামনে থাকলে প্রেমিক প্রেমিকার অভিনয় করব। আর আমরা পার্টনারশিপ, এর কারণেই তুমি যতদিন বাঁচবে আমিও ততদিন বাঁচবো। তোমার মৃত্যুর সাথে সাথে আমারও মৃত্যু হবে। এখন তুমি ড্রাগন রূপে আসো, তোমাকে স্টোনগুলো দেব। আমি তারপর আমার ড্রাগন রূপে আসলাম। আমার ড্রাগন রূপে আসতেই শামিমা একটা গোল্ডেন স্টোন আমার মাথায় দিল। সেটা আমার শরীরে প্রবেশ করা মাত্রই আমার শরীর অনেক বড় হয়ে গেল। শরীর থেকে গোল্ডেন আলো ছড়াতে লাগলো। পেট থেকে 12টা থেকে 16টা গোল্ডেন ডানা বের হলো। এখন ডেভিল রূপে আসো। তারপর আমি ডেভিল রূপে আসতেই আমার কপালে ব্ল্যাক টোন ধরলো আর আমার মাথার ভেতর চলে গেল। ধীরে ধীরে আমার ডেভিল ফর্ম বড় হয়ে গেল। শরীর দিয়ে অনেক ধোঁয়া বের হতে লাগলো। আমার পিঠে 16টা কালো ডানা বের হলো। তারপর আমার ফর্ম একাই চেঞ্জ হয়ে ভ্যাম্পায়ার রূপে আসলো। তারপর ভ্যাম্পায়ার ফর্ম বড় হয়ে পিঠে 16টা ডানা বের হলো। তারপর আমি ধীরে ধীরে নর্মাল রূপে আসলাম। আমি নর্মাল রূপে আসতেই আমার ঠোঁটে শামিমা ঠোঁট মিলিয়ে দিল। প্রথমে আমি শর্ট হলেও পরে তাল মেলাতে লাগলাম, কারণ আমারই তো বউ। কিছুক্ষণ পর আমি ঠোঁট ছেড়ে দিলাম আর কপালে একটা চমে খেলাম। এখনই দাঁড়াও, লাইব্রেরিতে টেলিপোর্ট করে দেই। ওকে। তারপর লাইব্রেরিতে টেলিপোর্ট করে দিল। আমি কিছু বই কালেক্ট করে রুমে চলে আসলাম। তারপর আমি রুমে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। মনস্টার একাডেমি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ক্যান্টিনে গিয়ে খেতে বসলাম। তখন সবুজ ও তিথি আসলো। কিরে, কোথায় ছিলি? বিকেলে কোথাও দেখলাম না। লাইব্রেরিতে কিছু বই কালেক্ট করলাম তো, তাই তোদের সাথে দেখা করতে পারিনি। তখন একটা ছেলে ও একটা মেয়ে এসে বলল বসতে পারি? হ্যাঁ, বসো, সমস্যা নেই। তারপর বসেই বলতে লাগলো, হাই, আমার নাম তিথি। আমি একজন অ্যাঞ্জেল প্রিন্সেস। হাই, আমি আরিফ। আমি একজন ড্রাগ প্রিন্স। আমি একজন ডেভিল। আমি আনোয়ার। ওর নাম হচ্ছে সবুজ, ও একজন ভ্যাম্পায়ার। ওর নাম হচ্ছে তিথি, ও একজন ডেভিল। ফ্রেন্ডস? ওকে, ফ্রেন্ডস। আমি মাইন্ড রিডিং করে দেখি তিথি ও আসিফ একে অপরকে ভালোবাসে। তা তোদের ভালোবাসা কবে থেকে চলছে? আমরা পৃথিবীতে গিয়েছিলাম, তখন প্রথম দেখা আর ভালোবাসা শুরু হয় ওখান থেকে। তারপর আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম ক্লাসরুমে। আমরা ক্লাসে এসে বসে পড়লাম। তারপর স্যার আসলো। আজ থেকে তোমাদের সাথে আরো একজন শিক্ষা গ্রহণ করবে। শামিমা, এদিকে এসো। এ হচ্ছে শামিমা। তুমি কি কাউকে চেনো? কারোর সাথে বসতে চাও নাকি একা বসতে চাও? আমি আনোয়ারকে চিনি, ওর সাথে বসতে চাই। শামিমা আমার কাছে এসে বসলো, আর মেয়েরা শামিমার দিকে আর ছেলেরা আমার দিকে রাগে চোখে তাকিয়ে আছে। তো ডিয়ার স্টুডেন্ট, আমার নাম ফয়সাল আহমেদ। আমি তোমাদের ম্যাজিক ও শর্ট টিচার।
তারপর স্যার কিছু রিং বের করলো এবং সবাইকে একটা করে দিল। সবাই পরে নিল আর স্যার বলল, এটা ম্যাজিক্যাল রিং, এখানে প্রয়োজনীয় জিনিস রাখতে পারবে। তারপর স্যার আমাদের টেলিপোর্ট করে ট্রেনিং গ্রাউন্ডে নিয়ে আসলো এবং সবাইকে ডেকে এক এক করে পাওয়ার বাছাই করা হলো। লো লেভেলের ক্ষমতা কারণে যারা মিডিয়াম তারা এক পাশে যাও, আর যারা হাই লেভেলের তারা এক পাশে যাও, আর যারা এক্সট্রিমলি সুপার হাই লেভেলের তারা এক পাশে যাও। তারপর স্যার একটা স্পেল পরে 5 জন হয়ে গেল। 4 জন দল নিয়ে চলে গেল 4 জন স্যার। তারপর স্যার আমাকে টেলিপোর্ট হয়ে নিয়ে আসলো একটা জায়গায়। একটা লোক সোনার ওপর বসে ধ্যান করছে। পেছন থেকে তার চেহারা বোঝা যাচ্ছে না। হাঁটতে হাঁটতে সামনে চলে আসলাম। লোকটাকে দেখতেই অবাক হয়ে গেলাম। জুয়েল এখানে কি করে? লিও স্যার, আপনাকে আজ থেকে একে ট্রেনিং করাতে হবে। অদ্ভুত রকমের পাওয়ার আছে এর মাঝে। ঠিক আছে স্যার, তুমি এখন যেতে পারো। স্যার চলে গেল। আমি এখনো অবাক হয়ে তাকিয়ে আছি জুয়েলের দিকে। কেমন আছো আনোয়ার? তোমার সাথে আবার দেখা হয়ে ভালোই লাগছে। জড়িয়ে ধরে বললাম, জুয়েল অনেক মিস করেছি তোমাকে। আনোয়ার, আমি জুয়েল না, আমি হলাম লিও। আর আজ থেকে তোমার গুরু আমি। আমার কাছে ইমোশনাল আর কোনো দাম নেই। আমার কাছে থেকে শিক্ষা নিতে হলে আমি যখন যা করতে বলবো তা করতে হবে। আমাকে কোনো প্রশ্ন করা যাবে না। যদি এগুলো মানতে পারো তাহলেই আমি তোমাকে শিক্ষা দিতে প্রস্তুত। আমি রাজি গুরুজি, বলুন আমাকে কি করতে হবে? আগে তোমাকে ম্যাজিকের ট্রেনিং করাবো। এই বলে তিনি প্র্যাকটিস করাতে লাগলো। প্র্যাকটিস করার পরে গুরুজি বলল, আমি জানি কাউকে না বলি ওনার কথা, সবাইকে বলতে হবে স্যার ট্রেনিং করিয়েছে। আমি বললাম ঠিক আছে গুরুজি, আমিও তাই বলবো। তারপর চলে আসলাম ক্লাসরুমে। তারপর স্যার চলে গেল। আমরা বের হয়ে খাওয়া দাওয়া করে মাঠের এক পাশে দিয়ে হাঁটতে লাগলাম। হঠাৎ করে একটা গাছের নিচে চলে যেতেই মুখে হাসি ফুটে উঠলো। তারপর হেঁটে হেঁটে সেখানে গিয়ে দেখি একটা ছেলে ও একটা মেয়ে রোমান্টিক কথা বলছে। ছেলেটা উল্টো ঘুরেছিল, তাই আমাকে দেখতে পায়নি। মেয়েটা আমাকে দেখে বলল, কি চাই? আপনার ভালোবাসার মানুষটা চাই আপাতত। তুমি আহাতকে দিয়ে কি করবে? তুমি তো জুনিয়র, এখান থেকে যাও। কি হলো আজ সাহেব, আমি কি যাব? আমি গেলে কিন্তু ভালো হবে না। মেয়েটা ঠাস করে আমার গালে থাপ্পড় দিল আর আমার বাহাত সোজা আমার গালে চলে গেল। বেয়াদব ছেলে, তুমি জুনিয়র হয়ে সিনিয়রের নাম ধরে ডাকো? প্লিজ থামবে? ও আমার কি হয় তুমি জানো? কে হয় তোমার? তারপর ভাইয়ার কথায় অবাক হয়ে যায় মেয়েটি। মনস্টার একাডেমি। লজ্জায় মাথা নিচু করে ফেলেছি। আজ পর্যন্ত কেউ আমাকে ফুলের টোকা পর্যন্ত দেয়নি, সেখানে আমাকে থাপ্পড় দিল। আহিদা, তুমি আরোয়ানকে মারলে কেন? আহিদা অবাক হয়ে বলল, তুমি এই ছেলের নাম জানো? কি হয় তোমার ওই ছেলে? ও আমার ছোট ভাই আনোয়ার। তুমি আমার ভাইয়ের গায়ে হাত তুললে? ওর গায়ে আমি কেন, বাবা মা কেউ হাত তোলেনি। আহিদা আহত চোখে আমার দিকে তাকিয়ে বলল, সরি, আমি তোমাকে চিনতে পারিনি। ঠিক আছে, আমি কিছু মনে করিনি। আহাত আমাকে জড়িয়ে ধরে বলল, আমি দুঃখিত, আমার জন্য তোকে মার খেতে হলো। আমার একটা শর্ত মানতে হবে। যদি মানো তাহলে আমি তোমাদের রক্ষা করে দেব। কি শর্ত মানতে হবে আমাকে? আমি কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি। বাবা মাকে তোমার মানাতে হবে। কি, তুই বিয়ে করে ফেলেছিস আর আমাদের কাউকে জানানোর মনে করলি না? আমি তো চেষ্টা করেছি কিন্তু বলতে পারিনি। তো তোমার বউকে ডাকো, দেখি কেমন দেখতে আমার যাকে। মনে মনে শামিমাকে ডাকলাম। তখন সেখানে শামিমা চলে আসলো আর বলল, কি হলো, ডাকলে কেন? পরিচয় হও, আমার ভাইয়া ও আমার হবু ভাবি। ভালো আছেন ভাইয়া? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। ভাবি ভালো আছে? ভালো। কতদিন পর দেখা হলো, তাই না? কেমন আছিস তুই? ভালো আছি। মামা মামি কেমন আছে রে? ভালো। তোদের সাথে তিথি তুলিও তো পড়ে, তাই না? বাট এখনো আমি পরিচয় দেইনি। কিন্তু কেন? সময় হলেই দেব। তাহলে তোরা থাক, আমরা গেলাম। ঠিক আছে। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম রুমে। এসে দরজা বন্ধ করে জড়িয়ে ধরলাম ওকে। কিছুক্ষণ পরে, আমার পাওনা জিনিস কি আমি নিতে পারবো? আমি তো তোমার স্বামী এখন, তাই না? স্বামী আমার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। এভাবে কিছুক্ষণ চলার পর ধীরে ধীরে আমি ওর ঘাড়ে ও গলায় নাক ঘষতে লাগলাম আর মাঝে মাঝে লাভ বাইট দিতে লাগলাম। তারপর আমি ওকে খাটে শুয়ে দিয়ে ডুব দিলাম এক ভালোবাসার অজানা রাজ্যে। তারপর স্বামীমাকে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বুকে মাথা দিয়ে শুয়ে রয়েছে। আমি কিস করতে লাগলাম শামিমাকে।
তখন ওর ঘুম ভেঙে গেল আর বলল, গুড মর্নিং। আমিও বললাম গুড মর্নিং। তোমাকে কিউটের ডিব্বাল আছে, ওঠো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে হবে। এই অবস্থায় উঠবে কেমনে? যা দেখার তা তো দেখেই নিয়েছি, এখন লজ্জা পেয়ে কি হবে? তোমার মুখে কিছুই আটকায় না, তাই না? না, নিজের বউকে বলবো না তো কাকে বলবো? এই বলে কোলে তুলে নিলাম আর শামিমা আমার বুকে মুখ লোকাল। তারপর আমরা গোসল করে নিচে গিয়ে খাওয়া দাওয়া করে ক্লাসরুমে চলে আসলাম। আমরা গিয়ে সবুজের কাছে বসলাম। কি লাভ বার্ড, খবর কি তোমাদের? ভালো, তোদের? আমরা ভালো আছি। কোথায় গিয়েছিলি কাল বিকালে? আমার বড় ভাই এই একাডেমিতেই পড়ে, তাই গিয়েছিলাম দেখা করতে। তারপর স্যার আসলো আর আমাদের মাঠে এনে টেলিপোর্ট করে লিও স্যারের কাছে রেখে গেল। তোমাকে আজ থেকে ধ্যান করতে হবে। এতে তোমার শারীরিক মানসিক দিক থেকে দুটোই ভালো থাকবে, আর তোমার মায়া বেশি হবে। যার যত বেশি মায়া হয় তার ম্যাজিকের ক্ষমতা তত বেশি। তারপর আমি ধ্যানে বসলাম। তারপর সারাদিন ধ্যান করে মায়া শক্তি জন্মালাম। দেখে দেখে চলে গেল 1 মাস। তখন স্যার বলল, তোমাদের আমি এখন ফরেস্ট এগিয়ে পাঠাবো, আর তোমাদের সেখানে গিয়ে একটা করে পার্টনার বানাতে হবে, আর তোমাদের লেভেল অনুযায়ী পার্টনার বানাতে হবে। তারপর স্যার সবাইকে একটা করে ম্যাপ দিল এবং টেলিপোর্ট করে পাঠিয়ে দিল জঙ্গলে। তারপর সবাই ম্যাপ দেখে যার যার গুহায় প্রবেশ করলো। তারপর আমরা আমাদের গুহার সামনে এসে দাঁড়াতেই দেখি গুহার দরজা বন্ধ। আমাদের গুহার দরজা বন্ধ কেন? ভালো করে দেখ, ওখানে একটা হাতের ছাপ আছে, ওটার উপর হাত রেখে দেখা যাক, কি বলো? ঠিক আছে। এই বলে হাত রাখলো, কিন্তু কিছুই হলো না। আমি গিয়ে ওখানে হাত রাখতেই দরজা প্রচুর আলো ছড়াতে লাগলো আর দরজাটা খুলে গেল। আমরা তারপর দুজনে হেঁটে হেঁটে ভেতরে প্রবেশ করলাম। তারপর একটু এগোনোর পর দুটো গুহার মুখ এলো। একটাই আমি ও একটা শামিমা ঢুকলো। কিছু দূর আসেই দেখি বিশাল একটা মাঠে চলে এসেছি। চারপাশে লাল রঙের মাটি, লাল গাছ ও লাল পাখি ওড়াউড়ি করছে। তখন একটা আগুনের পাখি এসে আমার সামনে এসে দাঁড়ালো। এত সুন্দর পাখি আমি কখনো দেখিনি। পাখির থেকে পাখির লেজ বড়। তখন পাখিটা আমার দিকে আগুনের বল ছুড়ে দিল। একটার পর একটা বল ছুটতে লাগলো আমার উপর। আমি একটা একটা করে প্রোটেস্ট করতে লাগলাম। এক সময় আমি একটা ব্ল্যাক বল ছুড়ে দিলাম আর ওটা লাগতেই পাখিটা আরো রেগে গেল। রেগে গিয়ে আমার দিকে একটা বিশাল এক লাভার বল ছুড়ে দিল। আমি বেরিয়ে তৈরি করলাম, কিন্তু তা ভেঙে আমার শরীরে রাখলো। বলটা এত শক্তিশালী ছিল ভাবতেই পারিনি। বলটা লাগতেই আমি চিৎকার দিয়ে উঠলাম আর ধীরে ধীরে চোখ দুটো বন্ধ হয়ে গেল। চোখ মেলে তাকাতে দেখি আমার সামনে দাঁড়িয়ে আছে আমার মতো একটা অপয়। তার শরীর থেকে বের হচ্ছে আগুনের লাভা আর তার পিঠে রয়েছে 16টা ডানা। আমি হচ্ছি তোমার ফায়ার সত্তা। এতদিন আমি লক ছিলাম, এখন থেকে আনলক হয়ে গেলাম। এই বলে অপয়টি আমার শরীরে প্রবেশ করলো। ধীরে ধীরে আমার চোখ দুটো বন্ধ হয়ে গেল। চোখ মেলে তাকাতেই দেখি আমার শরীর দিয়ে আগুনের লাভা বের হচ্ছে। আমার পিঠে 12টা ডানা বের হয়েছে। তখন পাখিটা হাঁটু গেড়ে বসে বলল, দ্য গড অফ ফায়ার ম্যান, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে চিনতে পারিনি। আমি আপনার কাছে হার মানছি। আপনি চাইলে আমার সাথে পার্টনারশিপ করতে পারেন। তখন আমি 1 ফোঁটা রক্ত দিলাম আর পাখিটা খেয়ে নিল আর আমার বাঁ হাতে জ্বলতে লাগলো। তারপর সেখানে ফিনিক্স এর ট্যাটু হলো। আমি দ্য ফায়ার গড ফিনিক্স, দ্য ফায়ার গড আনোয়ারের সাথে পার্টনারশিপ করলাম। তারপর ফিনিক্স একটা মেয়ের রূপে আসলো। অবাক হয়ে তাকিয়ে রইলাম মেয়েটার দিকে। লালচে চোখের মনি, লাল ঠোঁট, মায়াবী চেহারা, এক কথায় অপূর্ব। হঠাৎ করে ভাবলাম, কি ভাবছি আমি এগুলো? আমার তো স্ত্রী আছে। তখনই হাসি শব্দে ঘোর ভেঙে গেল। মেয়েটার হাসি অমায়ী। আমিও কিন্তু তোমার স্ত্রী, আর আমার নাম হচ্ছে মিম। কি, তুমি আমার স্ত্রী হও কেমনে? আমার স্ত্রী আছে তো। আমিও জানি তোমার স্ত্রী আছে, আর তোমার স্ত্রী জানে আজ তার সতী নিতে এসেছো এখানে। মানে আমি কিছু বলতে পারলাম না। তোমার প্রথম স্ত্রীর সাথে যখন পার্টনারশিপ হয় তখন সে তোমার অতীত ও ভবিষ্যৎ দেখতে পেয়েছিল, আর এটাও দেখেছে আমি তোমার স্ত্রী হব। আমার কেমন জানি লাগছে, দুইটা স্ত্রী হবে আমার ভাবতেই পারিনি। তারপর মিম একটা রেড স্টোন আমার মাথায় স্পর্শ করায়, এতে করে আমার ফায়ার ফর্ম বড় হয়ে যায় আর আমার পিঠে 16টা আগুনের ডানা তৈরি হয়। সাথে সাথে আমার রূপ পাল্টে একটা রেড ড্রাগন রূপে চলে আসে আর আমার পিঠে 16টা ডানা হয়। ধীরে ধীরে আমি নর্মাল রূপে চলে আসলাম। নর্মাল রূপে আসতেই মিম আমাকে জড়িয়ে ধরলো। একটু পর দুটো ঠোঁট মিশিয়ে দিল, তারপর ছেড়ে দিয়ে বলল, চলো যা যাক। তারপর আমরা হেঁটে হেঁটে বাইরে চলে আসলাম। তখন শামীম আমাকে বলল, কোথায় আমার সতী, পরিচয় করিয়ে দাও।
এই যে ওর নাম হচ্ছে মিম, আর মিম ওর নাম হচ্ছে শামিমা। তারপর দুজন পরিচয় হয়ে নিল। আর মিম একজন ড্রাগ প্রিন্সেস। তারপর আমরা চলে আসলাম একাডেমিতে। এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমে এসে দেখি দুই বউ আমার খাটে বসে গল্প করছে। তোমরা হঠাৎ এখানে? কেন, আমরা কি আসতে পারি না নাকি? পারবে না কেন? তোমাদের স্বামীর রুম, আসতেই পারো। মিম আমাকে খাটে ফেলে দিয়ে এক পাশে শুয়ে পড়লো, আরেক পাশে শামিমা শুয়ে পড়লো। তারপর দুজনে মিলে কিস করতে লাগলো। তারপর দুজন বউকে নিয়ে ডুব দিলাম ভালোবাসার সমুদ্রে। সকালে ঘুম ভাঙতে নজর ধরতে পারছিলাম না। চেয়ে দেখি আমার দু বউ দুপাশ থেকে জড়িয়ে ধরে আছে। তারপর ডেকে দিয়ে বললাম, যাও রেডি হয়ে নাও। তারপর আমরা রেডি হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলাম ক্লাসরুমে। এক এক করে সবাই আসতে লাগলো। হাই গাইস। হ্যালো। তারপর স্যার আসলো মিমকে নিয়ে। তারপর স্যার বলল, তারপর মিম এসে আমার আরেক পাশে বসলো আর আরিফকে বলল, কিরে কেমন আছিস? ভালো। তারপর স্যার আসলো আর বলল, তারপর আমরা সবাই মিলে আড্ডা দিতে লাগলাম। তখন আমার ভাবি আসলো। ভালো আছি, তা তোমার বড় জামাই কই? তারপর আমরা আড্ডা দিয়ে চলে আসলাম রুমে। তারপর ফ্রেশ হয়ে এসে কিছু বইয়ের জন্য লাইব্রেরিতে আসতে লাগলাম। হঠাৎ করে দেখি লাইব্রেরির দরজার পাশে আরেকটা দরজা দেখা যাচ্ছে, তার ভেতর থেকে আলো বের হচ্ছে। আমি সেই দরজায় হাত দিতেই অপর পাশে চলে আসলাম। এই পাশে এসে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। এটা আবার কি রকম অদ্ভুত জায়গা। তারপর আমি সামনে হাঁটতে লাগলাম। কিছু দূর আসেই দেখি অনেক মানুষ চলাফেরা করছে, সবাই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে আছে। আমি কিছু দূর যেতে একটা ছেলে বলে উঠল, কে তুমি? এখানে কি করো? আমার নাম আনোয়ার, আমি মনস্টার একাডেমি থেকে এসেছি। আমি জানি না এখানে কিভাবে আসলাম। আমার নাম হলো হাদ্রিক, আর তুমি এখন আছো ইলেকট্রিক রাজ্যে। ইলেকট্রা রাজ্য? কিন্তু আমি এখানে এলাম কিভাবে সেটাই তো বুঝতে পারছি না। মনস্টার একাডেমিতে অনেক রহস্য আছে, যা একাডেমি তৈরি করেছে সে ছাড়া কেউ জানে না রহস্যের কথা। একাডেমিটা একটা চলন্ত একাডেমি। ওই একাডেমি 1 মাস পর পর জায়গা পরিবর্তন করে। এখন হয়তো আমাদের ইলেকট্রো রাজ্যের পাশে এসেছে। আমাদের এই ইলেকট্রো রাজ্যের হাস্টার ও ফায়ার ড্রাইগারের বাস করে। এখানে সবাই যেমন শক্তিশালী, তেমনি এরা যত খারাপ কাজ আছে এরা করে। এভাবে চললে ইলেকট্রো নামটা মাস্টার ওয়ার্ল্ডে থেকে মুছে যাবে। চিন্তা করো না, আল্লাহ কাউকে না কাউকে একদিন পাঠাবেন। সেই আশাতেই এখনো বসে আছি। এখানে আসার পর থেকে আমি আমার পাওয়ার ব্যবহার করতে পারি না। এই বিষয় এই শুধু একজনই বলতে পারবে, সে হচ্ছে মাস্টার হুইয়া। তারপর আমরা রওনা হলাম মনস্টার ফোয়াং এর কাছে, ইলেকট্রা কিংডম। হাড্ডি ও আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা জঙ্গলের পাশে এবং সেখানে একটা কুটির দেখতে পেলাম। আমরা কুটিরের ভেতর প্রবেশ করতে দেখি ভেতরে একটা লোক বসে আছে। হাড্ডি তার কাছে গিয়ে বলল, গুরুজি, এই ছেলেটা একাডেমি থেকে আমাদের রাজ্যে চলে এসেছে। এখানে এসেও নিজের পাওয়ার ব্যবহার করতে পারছে না। গুরুজি মুচকি হাসি দিয়ে বলল, কেউ এমনি এমনি একাডেমি থেকে অন্য রাজ্যে যায় না, নিশ্চয়ই এর পেছনে কাহিনী আছে। হয়তো সেটার খোঁজে এখানে এসেছো তুমি। আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। তুমি যদি আমার কাছ থেকে শিক্ষা গ্রহণ শেষ করতে পারো তাহলে আমি তোমার সব প্রশ্নের জবাব দিতে পারবো, তার আগে নয়। আমি শিক্ষা নিতে প্রস্তুত, আমি নিজের সম্পর্কে জানতে সবকিছু করতে প্রস্তুত আমি। তাহলে ঠিক আছে, বিকেল থেকে তোমাকে ট্রেনিং দিব। তুমি এক কাজ করো, তোমার বউকে পত্র লেখো। রুমে গিয়ে ফ্রেশ হয়ে দেখি দোয়াত কলম রাখা টেবিলে। তারপর আমি চিঠি লিখলাম। তারপর গুরুজি চিঠি একটা পাখিকে দিয়ে দিল আর পাখি চিঠি নিয়ে চলে গেল। এইদিকে এই ছেলেটাকে নিয়ে আর পারি না, কোথায় গেছে বলতেও পারছে না। যাবে, বাট একবার বলে তো যাবে। একবার আসুক, খবর আছে ওর। তখন একটা পাখি এলো, তা দেখে দুজনই অবাক। এক অদ্ভুত পাখি, তারা এখনো পর্যন্ত দেখেনি এই পাখি। পাখিটার কাছে একটা চিঠি আছে, তাই না? তারপর চিঠিটা নিয়ে পড়তে লাগলো। প্রিয় শামিমা ও মিম, আমি লাইব্রেরি থেকে আটকে গেছি। যতক্ষণ না আমার শিক্ষা শেষ হবে ততক্ষণ আমি এখান থেকে বের হতে পারবো না। ইতি আনোয়ার। এইদিকে লিও বসেছিল। তখন পাখিটা লিওর কাছে এসে চিঠিটা দিল। তারপর লিও পড়তে লাগলো, প্রিয় লিও স্যার, আমি লাইব্রেরি থেকে আটকে পড়ে গেছি। কবে বের হব জানি না, তাই আপনি একাডেমির দিকটা সামনে নিয়েন। ইতি আনোয়ার। স্যার মুচকি এসে একটা স্পেল পড়ল। সাথে সাথে মিম ও শামিমা বাদে সকলের স্মৃতি মুছে গেল। এইদিকে বিশ্রাম করে বিকেলে বের হলাম রুম থেকে। তখন গুরুজি বলল, হ্যাঁ আমি তো প্রস্তুত, কিন্তু আমি তো এখন ম্যাজিক ব্যবহার করতে পারি না। ঠিক আছে গুরুজি,
তারপর আমাকে টেলিপোর্ট করে নিয়ে আসলো একটা নদীর পাড়ে। নদীর অনেক স্রোত, নদীটা তেমন বড় না, ছোট মোটো একটা খালের সমান। এই নদীতে সাঁতার কেটে ওপারে গিয়ে এপারে আসবে 1 মিনিটে, তাও সোজা গিয়ে সোজা এখানে আসতে হবে। ওই দিনই তোমার পরীক্ষা কমপ্লিট হবে। এই বলে আমার হাতে একটা ঘড়ি লাগিয়ে গুরুজি চলে গেল, আর আমি সাঁতরাতে লাগলাম। আজ 5 দিন ধরে সাঁতার কেটে এখন ওপার যেতে আসতে 5 মিনিট লাগে, তাও সোজা উঠতে পারি না। এখানে আসার পর থেকে শরীরে না লাগছে ক্ষুধা, না লেগেছে তৃষ্ণা, আর না ধরেছে ঘুম, এবং কি শরীরে কোনো দুর্বলতাই নেই। আরও 10 দিন ট্রেনিং করার পর এখন আমি 10 মিনিটে অনায়াসে ওপারে যেতে আসতে পারি, তা আবার সঠিকভাবে। তখনই গুরুজি এসে বলল, তুমি প্রথম পরীক্ষায় পাশ করেছো। এই বলে আমাকে টেলিপোর্ট করে নিয়ে আসলো রুমে আসে আমার ক্ষুধা লেগে গেল। তারপর আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি গুরুজি হাতিকে ট্রেনিং করাচ্ছে। তা আনোয়ার, ঘুম কেমন হলো? ভালোই। ভালো তো হবেই, আজ 3 দিন পর ঘুম থেকে উঠলে। কি, আমি 3 দিন ঘুমিয়েছিলাম? হ্যাঁ, এখন খাওয়া দাওয়া করে দ্বিতীয় ট্রেনিং করতে চলো। ঠিক আছে গুরুজি এই বলে খাওয়া দাওয়া করে টেলিপোর্ট হয়ে চলে আসলাম একটা জঙ্গলে। সেখানে সরু একটা রাস্তা, ও রাস্তার প্রথমে কয়েকটা গাছের গুড়ি। এই রাস্তায় এই গড়িগুলো কাঁধে নিয়ে দৌড়াতে হবে। যদি কাঁধ থেকে পড়ে যায় তাহলে আবার এই জায়গায় চলে আসবে। তোমাকে 1 মিনিটে কাজটা করতে হবে। যখন পারবে তখন রাস্তায় লাল ও সবুজ রঙের হবে, তখন সবুজ রঙের অংশে পাড়া দেওয়া লাগবে, লাল অংশে নয়। যখন তুমি এটা কমপ্লিট করবে তখন তোমার কাজ শেষ। এই বলে টেলিপোর্ট হয়ে চলে গেল ইলেকট্রা কিংডমে। গুরুজি টেলিপোর্ট হওয়ার পর আমি প্র্যাকটিস করতে লাগলাম। একটা গাছের গুড়ি কাঁধে নিয়ে হাঁটা, তাও আবার নর্মাল ফর্মে, অতিরিক্ত কষ্টকর। আমি কিছু দূর গেলেই সহ্য করতে না পেরে ফেলে দেই। এভাবে 20 দিন করার পর এক দূরে 1 মিনিটে যেতে পারি। তারপর ধীরে ধীরে সারা রাস্তায় লাল সবুজ দাগ হলো। দৌড়ে যাওয়ার সময় লাল দাগে পাড়া লাগে। এভাবে আরো 10 দিন প্র্যাকটিস করার পর এখন আমি 4 সেকেন্ডের ভেতর সবুজ দাগে পৌঁছে যেতে পারি। তারপর গুরুজি এসে টেলিপোর্ট করে নিয়ে রুমে আসলো। তারপর বিশ্রাম নিয়ে খাবার খেয়ে বাইরে চলে আসলাম। কি রে হাদ্রি, কি খবর তোর? ভালো। আবার 6 দিন পর তাহলে আসলে? 6 দিন হবে কেন? আমি তো 30 দিন পর আসলাম। তুই যেখানেই প্রেস্টিক করিস সেখানেরই টাইম দ্রুত চলে এখানের থেকে। ওইখানের 5 দিন আর এইখানের 1 দিন সমান। ও, তাহলে প্রথমবার যে আমি 15 দিন ছিলাম তখন এখানে 3 দিন ছিল। হ্যাঁ, পরিচয় করিয়ে দিই। ওর নাম হিয়া, আর হিয়া ওর নাম আনোয়ার। তোমার সাথে মিলে খুব খুশি হলাম। আমি বললাম আমিও। তা আনোয়ার, তুই কোন গোত্রের? ডেভিল গোত্রের। আচ্ছা, হান্টার রূপে মনস্টার কেমন দেখতে? তখন হিয়া হান্টার রূপে এসে দেখালো পৃথিবীতে 5টা বাঘের সমান একটা বাঘ, তার সাথে 2টা ডানা আছে। ডানাও বাঘের গায়ের রং হলদেটে। একজন হান্টার ম্যাজিক্যাল সোর্ড ও তীর চালানোর দিক দিয়ে শক্তিশালী হয়। এরা সবাই মাইন্ড পড়তে পারে। তাহলে এদের উপর এত অত্যাচার হয় কেমনে? হামস্টারদের পাওয়ার হলো আইস আর ফায়ার ড্রাগনের আগুন। আইস কখনো ফায়ারের সাথে পারবে না, আর ফায়ার ড্রাগন তার কিং ও কুইনকে আটকে রেখে এই রাজ্যের পরিচালনা করে। প্রতিনিয়ত হান্টারদের বলি দিয়ে তারা লুফেসারের পুজো করে। হাজার হাজার নিরীহ হান্টারের প্রাণ চলে যায়। বুঝতে পারলাম। তখন গুরুজি এসে আমার মাথায় হাত দিয়ে একটা স্পেল পড়লো। এখন আমি আমার পাওয়ার অনুভব করতে পারছি। তোমার এখন চোখ বাঁধা অবস্থায় প্র্যাকটিস করতে হবে। আমিও চোখ বেঁধে নিলাম। তারপর নানা রকমের টেকনিক শিখতে লাগলাম। 6 মাস পর, এই 6 মাসে আমি চোখ বেঁধে না দেখে সোট চালানো, তীর চালানো, সব রকমের ম্যাজিক ব্যবহার, অদৃশ্য হওয়া, নিজের রূপ বানানো, কারো পাওয়ার লক করে দেওয়ার, টেলিপোর্ট হওয়া, এরকম অনেক কিছু। তারপর গুরুজি আমাকে একটা গুহার ভেতরে পাঠিয়ে দিল। আমি হেঁটে হেঁটে গুহার ভেতর প্রবেশ করলাম। কিছু দূর যেতে তখন একটা আওয়াজ আসলো। কে তুমি? যেখানে থেকে এসেছো ফিরে যাও। আমি ফিরে যাওয়ার জন্য এখানে আসিনি। তখন একটা তীর ছুঁড়ে আসলো আমার দিকে। আমি হাত দিয়ে তীরটা ধরে ফেললাম আর অদৃশ্য হয়ে গেলাম। এখন আমি লোকটাকে দেখতে পাচ্ছি। আমরা অদৃশ্য অবস্থায় লড়াই করতে লাগলাম। হঠাৎ করে আমি গ্রিড টিপ কন্ট্রোল করে আটকে দিয়ে তার পাওয়ার লক করে দিলাম এবং ছেড়ে দিলাম। আমি হার স্বীকার করে নিলাম। গিয়ে দেখি 2টা ক্রিস্টাল ও একটা কলম সোনার উপর ভাসে আর আলো ছড়াচ্ছে। আমি গিয়ে
হলদে স্টোনটি ধরতেই আমার শরীরে প্রবেশ করলো আর আমার হান্টার রূপে আসলাম। হিয়ার রূপের থেকে আমার রূপ 3 গুণ বড় ও আমার পিঠে 16 ডানা বের হলো। তারপর আমার ফর্ম চেঞ্জ হয়ে স্নেক ফর্মে হলো। আমি একটা বিশাল স্নেকে পরিণত হলাম ও সাথে সাথে বিশাল দুটো ডানা। তারপর নর্মাল রূপে এসে আমি গিয়ে সাদা লাল মিশ্রিত টোনটা ধরলাম। তখনই আমার শরীর পরিবর্তন হয়ে ফায়ার ড্রাগনে পরিবর্তন হলাম আর আমার পিঠে 16টা ডানা হলো। তারপর রূপ চেঞ্জ হয়ে হোয়াইট ড্রাগনে পরিণত হলাম আর এই ফর্মে 16টা ডানা বের হলো। একটু পর আমার অ্যাঞ্জেল ফর্মে চলে আসলাম। এই ফর্ম আগের থেকে বড় হয়ে গেছে আর 12টা ডানা জায়গায় 16টা ডানা বের হয়েছে। তারপর আমি নর্মাল রূপে আসলাম, এসে কলমটি ধরলাম। কলমটির পেছনে চাপ দিতেই ওটা একটা সোডে পরিণত হয়, আবার চাপ দিতেই কলমে। তারপর আমি গুহা থেকে বের হয়ে আসলাম, এসে গুরুজির কাছে চলে আসলাম। তাহলে কি আমি এখন শহরে যেতে পারবো? অবশ্যই। যাওয়ার আগে একটা কথা বলে দিই, তুমি যাদের মা বাবা ভাই বলে জানো তারা তোমার জন্মদাত্রী পিতামাতা নয়। নিজের রাজ্যে ও প্রজাদের খোঁজে বের করতে হবে, এমনকি এই পুরো ইউনিভার্স তোমাকে রাজত্ব করতে হবে, এমনকি সবসময় নিষ্ঠার সাথে রাজত্ব করতে হবে। এই হান্টার রাজ্য থেকে অশুভ শক্তি দূর করার পর তুমি একাডেমিতে ফিরেছ। তারপর আমি গুরুজির কাছ থেকে বিদায় নিয়ে আমি হাড্ডি ও হিয়া চলে আসলাম বাজারে। এসে একটা দোকানে গিয়ে খাওয়া দাওয়া করে বাইরে এসে দেখতে লাগলাম সবকিছু। তখন আমি দেখি একটা 10 বছরের ছেলেকে ফায়ার রশি দিয়ে বেঁধে রেখেছে। আমি গিয়ে বললাম, এই ছেলেকে এখানে বেঁধে রেখেছে কে? তখন একজন সেনা এসে বলল। আমি সাথে সাথে ঘাট থেকে মাথা আলাদা করে ফেললাম। তারপর সবাই মিলে দেখতে লাগলো কি হচ্ছে এখানে। তখন আমার সমবয়সী একটা ছেলে এসে আমাকে বলে, কে তুই? তুই কে? এই ছেলেকে কেন বেঁধে রেখেছিস? আমি এই ইলেকট্রা কিংডমের প্রিন্স, আমি ওকে আজ বলি দেব। সাথে সাথে আমি একটা লাথি মেরে ফেলে দিলাম। তখন ছেলেটা আমার দিকে ফায়ার শট ছুড়ে দিল, আমিও আইস শট ছুড়ে দিলাম। একজন হান্টার হয়ে ফায়ার ড্রাগন প্রিন্সের সাথে লড়াই করবি তুই? এই বলে ফায়ার বল ছুড়ে দিল আমার দিকে। আমি একটা চুটকি বাজিয়ে বল অদৃশ্য করে ফেললাম। কে তুই? হান্টার হয়ে আগুন কিভাবে নিয়ন্ত্রণ করতে পারিস? কিছু বললাম না, শুধু একটু মুচকি হাসি দিলাম। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। তখন ছেলেটা রেগে তার ড্রাগন রূপে আসলো, আমিও আমার ফায়ার ড্রাগন রূপে আসলাম। ছেলেটা থেকে আমার ফর্ম ডাবল। আমার এই ফর্মে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আমরা আকাশে উড়ে লড়াই করতে লাগলাম। এইদিকে মহারাজ, একটা ছেলের সাথে প্রিন্সের লড়াই চলছে। কি? কার এত বড় সাহস আমার ছেলের সাথে লড়াই করছে? ছেলেটাকে কেউ আগে এই রাজ্যে দেখেনি। তার কাছে হান্টার আর ফায়ার ড্রাগন 2 সত্তার আছে। আমাকে নিয়ে চলো, দেখি কার এত বড় সাহস আমার ছেলের সাথে লড়াই করে। এদিকে ছেলেটাকে পা দিয়ে দিলাম এক লাথি আর ছেলেটা মাটিতে পড়ে গেল। আমি এঞ্জেল রূপে এসে হাজার হাজার লাইটিং পাওয়ার ছেলেটার উপর ছুড়ে দিলাম। এতে ছেলেটা চিৎকার করতে লাগলো। আমি জোরে চিৎকার দিয়ে বললাম, তোকে এক এক করা পাপের শাস্তি দিতে চলে এসেছি। এই বলে একটা লাইটিং সোর্স বানিয়ে ছেলেটার ভিতর ঢুকিয়ে দিলাম। ছেলেটা সেখানেই মারা গেল। তারপর আমি বন্দি ছেলেটার কাছে গেলাম, গিয়ে বাদন খুলে দিলাম। তারপর কত জায়গায় হিল করে দিলাম। বললাম, তোমার বাবা মা কোথায়? আমার বাবা মাকে কিং নিয়ে বলি দিয়েছেন, আর আজকে আমাকেও দিতে নিয়ে যাবে। ছেলেটাকে জড়িয়ে ধরে বলে, কেউ তোমাকে নিতে পারবে না, এই আনোয়ার তোমাকে রক্ষা করবে। তখন কান্নার আওয়াজ শুনতে পেয়ে ঘুরে দেখি একটা লোক প্রিন্সকে জড়িয়ে ধরে কান্না করছে। কার এত বড় সাহস আমার ছেলেকে হত্যা করার? আমি করেছি ওকে হত্যা। তোর এত বড় সাহস আমার ছেলেকে হত্যা করেছিস? আমার সাহস বরাবরই বেশি। এই বলে একটা আইস বল ছুড়ে দিলাম কিং এর ওপর। কিং ছিটকে গিয়ে পড়লো আর আমি চারপাশে বেরিয়া তৈরি করলাম যাতে কেউ আহত না হয়। তারপর কিং আমার দিকে ফায়ার বল ছুড়ে দিল, আমি লাইটিং বল ছুড়ে দিলাম। দুটো মিলে বড় একটা ব্লাস্ট হলো। তারপর কিং একটা সোর্স বের করলো, আমিও কলম বের করে সোর্স বানালাম। তারপর লড়তে লাগলাম সোর্স দিয়ে। হঠাৎ করে কিং এর শরীর থেকে দোয়া বের হতে লাগলো আর চারপাশে অন্ধকার হয়ে গেল। চোখে কিছুই দেখতে পাচ্ছিলাম না আমি। তখনই হাতে সোর্ডের আঘাত লাগে আর হিল হয়ে যায়। আমি গুরুজি শেখানো টেকনিক ব্যবহার করে চোখ বন্ধ করে সবকিছু অনুভব করে লড়তে লাগলাম। লড়তে লড়তে একসময় কিংকে লাথি দিলাম। কিং দূরে সরে গেল। আমি আমার ডার্ক ফর্মে এসে সমস্ত ধোয়া আমার ভেতরে নিতে লাগলাম। তারপর কিং অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে আর বলল, প্রভু লুসিফারের রক্ত তোমার শরীরে কিভাবে, আর কে তুমি?
আমি নিজেও জানি না, শুধু এতটুকু জানি আমার পরিচয় আমাকে খুঁজে বের করতে হবে। কিন্তু তুই তা দেখার জন্য জীবিত থাকবি না, তার আগে আমার একটা পরিচয় জেনে যা। এই বলে আমি আমার লেজেন্ডারি ফায়ার ড্রাগন রূপে আসলাম। তখন কিং সহ সকল ফায়ার ড্রাগন হাঁটু গেড়ে বসে পড়ল আর বলল, দ্য লিজেন্ডারি ফায়ার ড্রাগন। তারপর আমি একটা সোর্স বানিয়ে কিং এর গলা থেকে মাথা আলাদা করে দিলাম আর হান্টার রূপে আসলাম। তখন হান্টার সবাই আমাকে দেখে বলল, দ্য লিজেন্ডারি হান্টার। আজ থেকে এই ইলেকট্রোর ওপর কোনো মনস্টার যদি অন্যকে দুর্বল ভেবে আঘাত করো কিংবা নিজের শক্তির জন্য অন্যকে হত্যা করতে চাও, তাহলে সাজা একটাই, মৃত্যুদণ্ড। আর আজ থেকে এই রাজ্যের কিং আমি, আর এই রাজ্য পরিচালনা করবে আমার বন্ধু হাদ্রি। এই দুরাজ্যের রাজা একজনই হবে। আশা করি এরপর থেকে সবাই নিয়মকানুন মেনে চলবেন। হ্যাঁ, অবশ্যই। আপনি এসে আমাদের নরক থেকে মুক্তি দিলেন, আমরা সবসময় সত্যের সাথে থাকব। তোমার নাম কি? বাচ্চাটিকে বললাম। আমার নাম হিরান। আজ থেকে হিরান রাজ্যে যেখান থেকে খুশি যত খুশি খাবে, তা রাজদরবার থেকে মুদ্রা নেবে। ওকে কেউ না খাইয়ে রাখবে না। আপনি খুব ভালো। আপনি এখন থেকে কি এখানে থাকবেন? না হিরান, আমাকে চলে যেতে হবে। আমি মাঝে মাঝে আসবো, আর আসলে তোমার সাথে দেখা করে যাব, ঠিক আছে? ঠিক আছে, আমি আপনার অপেক্ষায় থাকব। তারপর আমরা সবাই প্রাসাদে চলে আসলাম। এসে হান্টার কিং ও কুইনকে মুক্ত করলাম। তারা হচ্ছে হাদ্রির পিতা মাতা। হাদ্রি, আমাকে এখন যেতে হবে। আর কয়েকদিন থেকে যা। না রে, তোর ভাবি অপেক্ষায় আছে। তোর বউ আছে? ওর বউ আছে, তা একটা না দুটো। কি সত্যি? হ্যাঁ, ওকে বাই, ভালো থাকিস। এই বলে টেলিপোর্ট হয়ে চলে আসলাম মনস্টার একাডেমি। আমি টেলিপোর্ট হয়ে চলে আসলাম লিও স্যারের কাছে। এসে বললাম, স্যার ভালো আছেন? আরে আনোয়ার, তুমি? হ্যাঁ স্যার, আমি আমার ট্রেনিং শেষ করে চলে আসলাম। দাঁড়াও, সবার মেমোরিতে তোমাকে আবার সেভ করে দিই। এ বলে একটা স্পেল পড়ল। স্যার, এখন তো সবাই তাহলে প্রশ্ন করবে এতদিন আমি কোথায় ছিলাম। তোমার দুই বউ ছাড়া আর সবাই তোমাকে আজকে শুধু দেখেনি, কালও দেখিয়েছিল সবাই। ধন্যবাদ স্যার। তারপর টেলিপোর্ট হয়ে চলে আসলাম রুমে। তারপর ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। এইদিকে আমার ভালো লাগছে না। মিম, 1 বছর হয়ে গেল আনোয়ার গেছে, এখনো এলো না তো। হ্যাঁ, আমিও তাই ভাবছি। এখন টেনশন হচ্ছে আমারও। চল ও রুমে যাই। ওকে, চল। এইদিকে ঘুম থেকে উঠে গোসল করে একটা তোয়ালা পেঁচিয়ে বাথরুম থেকে বের হয়ে দেখি আমার দুই বউ আমার রুমে বসে আছে। দুজনে আমাকে দেখে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর আমাকে জড়িয়ে ধরলো। আরে করছোটা কি? তোয়ালেটা খুলে যাবে তো। খুলবে খুলবে, তাতে কি? এমন ভাবে বলছো মনে হয় আমরা কিছু দেখিনি। এই বলে দুজনে কিস করতে লাগলো। তারপর ডুব দিলাম ভালোবাসায়। আজ 6 মাস পর তোমাদের দেখতে পেলাম। কি, তুমি 6 মাস ছিলে নাকি? কেন? তুমি গেছো সেই অনুযায়ী 1 বছর সময় হয়েছে। ও, তাহলে এখানে সময় ওখানে থেকে দ্রুত চলে। আমরা ভাবছি তুমি ওইখানে কি আরেকটা বিয়ে করে ফেলেছো। তোমাদের দুই পেতনিকে সামলেই আমার অবস্থা নাজেহাল। আমি নাকি আরো বিয়ে করব। কি বললে তুমি? আবার বলো। কোমরে হাত দিয়ে পড়লো। আর এদিকে মিমেরও একই অবস্থা। এরে, এরা তো মনের কথাও শুনতে পায়। ভয়ে একটা ঢোকিলাম বাইরে। ভাই, না জানি আজ আমার কপালে কি আছে। তারপর ঝেপে পড়লো আমার ওপর। দুটোকে অনেক কষ্টে বোঝালাম। তারপর রেডি হয়ে ক্যান্টিনে চলে আসলাম। কিরে, কাল সারাদিন কই গেছিলি? দেখলাম না তো তোকে। আমার শরীর ভালো ছিল না, তাই রুম থেকে বের হয়নি। তারপর আমরা খাওয়া দাওয়া করে ক্লাসরুমে চলে আসলাম। তারপর স্যার প্র্যাকটিস করতে লাগলো। মুচকি হাসলাম, কারণ এগুলো আমি আরো অনেক আগেই শিখে গেছি। আনোয়ার, তোমার মন কোথায়? প্র্যাকটিস করছো না কেন? স্যার, আমার প্র্যাকটিস করা হয়ে গেছে। তাহলে আমাকে সোট দিয়ে হিরে দেখাও। ম্যাজিক দিয়ে একটা কালো কাপড় বানিয়ে তা দিয়ে চোখ বেঁধে কলমে চাপ দিয়ে সোট বানিয়ে আমি বললাম, স্যার আমি রেডি। তারপর আমরা লড়তে লাগলাম আর সবাই দেখতে লাগলো। লড়তে লড়তে একসময় স্যারকে আমি হারিয়ে দিলাম। সবাই হাতে তালি দিল। তুমি সত্যি খুব ভালো করেছো, সব সময় সত্যের পথে থাকবে। আমি তোমাকে এটা উপহার দিতে চাই। এই বলে স্যার আমার কপালে একটা আঙ্গুল চেপে ধরলো আর আমি মস্তিষ্কের ভেতরে চলে আসলাম। সেখানে দাঁড়িয়ে আছে সাদা একটা লোক। আমি তোমার দ্য লিজেন্ডারি ক্রিয়েটিভ পাওয়ার ফর্ম। আজ থেকে আমি আনলক হলাম। এই বলে আলোটা আমার শরীরে প্রবেশ করলো আর আমি চোখ দুটো বন্ধ করে ফেললাম। চোখ মেলে তাকাতেই দেখি
আমি মাঠে দাঁড়িয়ে আছি। আমি বললাম, স্যার আপনাকে ধন্যবাদ। তারপর আমরা সবাই চলে আসলাম। এসে রুমে বসে ধ্যানে বসলাম। তখন গুরুজি কথা বলতে লাগলো। তোমাকে এখন ডার্ক স্টোর খুঁজে বের করতে হবে, তাহলে তুমি তোমার 100% ক্ষমতা ব্যবহার করতে পারবে। ঠিক আছে গুরুজি, এখন তো ইলিকটা ঠিক আছে তাই না গুরুজি? একদম ঠিক আছে, কারণ এখানের কিং তুমি। তুমি যেখানের কিং হবে সেখানে কোনো অত্যাচারই থাকবে না। তারপর গুরুজির সাথে কথা বলে ধ্যান থেকে উঠে হেঁটে চলে আসলাম মাঠে। সবাই মিলে আড্ডা দিতে লাগলাম। ভাইয়া, ভাবির কি একাডেমিতে লেখাপড়া শেষ হয়ে গেছে নাকি? ওরা চলে গেছে প্রায় 10 মাস হলো। আমাদেরও তো লেখাপড়া কমপ্লিট হয়ে গেল। খুব তাড়াতাড়ি আমরা ওই একাডেমি থেকে বিদায় নেব। এভাবে কিছুক্ষণ গল্প করে তারপর খাওয়া দাওয়া করে রুমে এসে ঘুমিয়ে গেলাম। মনস্টার একাডেমি। আমরা মনস্টার একাডেমি এসেছি, দেখতে দেখতে চলে গেল 2 বছর। একের পর এক সবাই বিদায় নিয়ে চলে যাচ্ছে যা যা রাজ্যে। আনোয়ার, তুমি কোথায় যাবে? ভাম্পায়ার রাজ্যে যাব আমি এখন। ভ্যাম্পায়ার রাজ্যে কেন? আমার মা বাবার খোঁজে, তারা কোথায় আছে তা জানতে। তাহলে সবুজের সাথে চলো যাই। তোমরা বাড়িতে যাও, অনেকদিন ধরে বাড়িতে যাও না তোমরা। তোমাদের পরিবারের সাথে দেখা করা উচিত। ঠিক আছে, দরকার পড়লে যেগো, চলে আসবো। এই বলে দুজনে কিস করে শামিমা তুলির সাথে চলে গেল। আপু, তুই রেডি হয়েছিস তো? হ্যাঁ, চলো। তারপর মিমও চলে গেল। কিরে, এখানে দাঁড়িয়ে আছিস যে? কোথায় যাবি, ভেবেছিস কিছু? তোদের রাজ্যে যাব। ঠিক আছে, চল। তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম এবং চলে আসলাম ভাম্পায়ার রাজ্যে। বাপরে বাপ, এত ভয়ঙ্কর কেন তোদের রাজ্য? আমাদের রাজ্যের ডেভিলরা রাজপরিবার ছাড়া কেউ সূর্যের আলোতে যেতে পারে না, এই জন্য অন্ধকার থাকে আমাদের রাজ্যে। কোনো দেবতাকে প্রসন্ন করে বর নিলেই তো হয়। আজ থেকে প্রায় 100 বছর আগে লুসিফারের কাছ থেকে বর পেয়েছিল ভ্যাম্পায়াররা, আর তারা রোদে যেতে পারত। এমনকি যতক্ষণ তাদের হাড় ধ্বংস না করা যেত ততক্ষণ তারা মারা যেত না। তারপর কি হলো যে এখন এই অবস্থা? তখন আমি জন্মেছিলাম না। আমার একটা বড় ভাই ছিল। একাডেমি থেকে জ্যাক নামের একটা ছেলে তাকে মেরেছিল। দোষটা আমার ভাইয়েরই ছিল, কারণ ওই ছেলের গার্লফ্রেন্ডকে সে নানা রকমের বাজে কথা বলেছিল। ভাইয়াকে মারার কারণে তিনি ছেলেটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তারপর যুদ্ধে ছেলেটা জয়ী হয়। ছেলেটার কেউ না, তিনি ছিলেন দ্য গড অফ ভ্যাম্পায়ার, এবং তিনি ছিল লুসিফারের ছেলে। তিনি বাবাকে অভিশাপ দিয়েছিল। বাবা অনেক আকুতি মিনতি করার পর সে বলেছিল একজন একটা বালক আসবে ভ্যাম্পায়ার রাজ্যে, আর ঠিক আগের মতো হয়ে যাবে। বাপরে, কত পেঁচালো জিনিস! আর কতক্ষণ হাঁটবো? এই তো চলে এসেছি। আমরা হেঁটে হেঁটে চলে আসলাম প্রাসাদের সামনে। দেখি বিশাল বড় ভুতুরে রকমের একটা প্রাসাদ। তুই কোথায় নিয়ে এলি আমাকে? কি রকম ভুতুরে পরিবেশ! আগে ভিতরে চল, তারপর বলিস। আমি ভেতরে ঢুকতে অবাক। পুরো মহল সুন্দর করে সাজানো, নানা রকমের পাথর দিয়ে দেয়ালগুলো সাজানো। তা ভালো লাগলো আমাদের প্রাসাদ? কি বলবো, অসাধারণ। ভেতরে এত সুন্দর হবে ভাবতেও পারিনি। কেমন আছো বাবা? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো বাবা। ও হচ্ছে আনোয়ার, আমার বন্ধু। ভালো আছেন কি? হ্যাঁ ভালো। তুমি আমাকে আঙ্কেল বলতে পারো। আর সবুজ, আনোয়ারকে ভেতরে নিয়ে যাও। তারপর আমরা রুমে এসে ফ্রেশ হয়ে নিচে আসলাম। সেখানে একজন মহিলা ছিল, সবুজ। সবুজ তাকে মা বলে ডাকলো। ভালো আছো মা? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। বাবাকে দেখলাম চিন্তিত, কোনো প্রবলেম মা? রাজ্য থেকে কুমারী মেয়েগুলো সব গায়েব হয়ে যাচ্ছে। কেউ হয়তো শক্তি অর্জনের জন্য এসব করছে। তাহলে তো চিন্তার বিষয়। চিন্তাটা আমার উপর ছেড়ে দে, আমি দেখে নেব ব্যাপারটা। তুমি কে? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। মা, এটা আমার বন্ধু। তারপর রুমে গিয়ে ফিনিক্স বলে ডাক দিলাম। সাথে সাথে চলে আসলো মিম। তুমি মিম বললেই তো হয়, ফিনিক্স বলতে হবে কেন? কারণ এখন প্রেম করতে নয়, কাজের জন্য ডেকেছি। সিরিয়াস হয়ে বলো, কি কাজ বলো? এই রাজ্য থেকে কুমারী মেয়ে গায়েব হয়ে যাচ্ছে। কে করছে এসব? তুমি জেনে তা আমাকে জানাবে। ঠিক আছে। এই বলে আমি চলে আসলাম বাগানে। এসে দেখি কি যেন কি ভাবছে। আঙ্কেল, মেয়েগুলোর কথা ভাবছেন নাকি? হ্যাঁ। চিন্তা করবেন না, আমি খুঁজে বের করব কে করছে এসব। এই বলে চলে আসলাম রুমে। কিছুক্ষণ পর মিম আসলো আর বলল, পেয়ে গেছি, কে করেছে এসব? কে করেছে এসব? এসব করছে? ঠিক আছে, তুমি তাহলে ডাক রাজ্যে ফিরে যেতে পারো। মিম আমাকে ধাক্কা দিয়ে ফেলে
বুকের উপর উঠে কিস করতে লাগলো আর বলল, আমি এসেছি কই একটু ভালোবাসবে, তা না করে চলে যেতে বলছে। তারপর আমি কপালে কিস করে বুকের সাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে খেতে বসলাম। তা কিং, আপনার সেনাপ্রধান কোথায়? দেখছি না যে আসি পরে থেকে। ও তো কয়েকদিনের ছুটিতে গেছে। উনি লোক হিসাবে কেমন? ভালোই, ও নিষ্ঠার সাথে রাজ্য পরিচালনা করে। অতিভক্তি কিন্তু চোরের লক্ষণ। ঠিক বুঝতে পারলাম না, কে বোঝাতে চেয়েছো? ওনাকে একবার প্রাসাদে ডেকে আনুন তো। কে আছো? এখনই সেনাপ্রধানকে নিয়ে আসো প্রাসাদে, বলবে জরুরি বিষয়ে কথা আছে। উনি আসলে আমি চাই বাগানে বসে কথা বলতে, একটু ব্যবস্থা করতে। ঠিক আছে। তারপর আমরা খাওয়া দাওয়া করে বাগানে গিয়ে বসলাম। তার কিছুক্ষণ পর একটা লোক আসলো। কিং, আমায় ডেকেছেন? হ্যাঁ, তোমার সাথে কিছু কথা আছে জাফর। কি কথা মহারাজ? কথাটা আমি বলতে যাচ্ছি। কে আপনি? আপনার মহারাজের আত্মীয় হই আমি। জি বলুন, কি বলবেন? রাজ্যের এই করুণ অবস্থা, আর আপনি কোথায় গিয়েছিলেন? একটু সমস্যার জন্য বাড়িতে গিয়েছি। কিন্তু আপনাকে তো বাড়িতে গিয়ে খোঁজা হয়েছে, কিন্তু আপনি বাড়িতে ছিলেন না। আপনাকে তো উত্তর জঙ্গলে একটা গুহার ভেতর যাতায়াত করতে দেখা গেছে। জাফর কিছু বোঝে না, হঠাৎ করে মুচকি হাসি দিয়ে বলল, তাহলে তুই সব জেনেই গেছিস? হ্যাঁ, জেনে শুনেই তো আমি তোকে ডেকে এনেছি। কথাটা বলা মাত্রই একটা ব্ল্যাক বল এসে আমার শরীরে লাগে আর আমি মাটিতে পড়ে যাই। এই রাজ্যে রাজ করব আমি, তুই আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিস, তাই তোকে আজ জীবন দিতে হবে। এই বলে একটা আইস বল ছুড়ে দিল আমার দিকে। আমি ফায়ার বল ছুড়ে দিলাম। তারপর আবার বিশাল এনার্জির ড্রাগ বল ছুড়ে দিল। আমি ড্রাগ ফর্মে আসতেই তা অ্যাজব করে নিল আমার শরীর। কি জাফর, তুই লুফেসরের পাওয়ার লুফেসরের রক্তের উপর দিলে তার কিছুই হয় নাকি? কি, তোর শরীরে প্রভুর রক্ত থাকবে কেমন করে? সেটা জেনে তোর কি কাজ? এই বলে আমি ব্ল্যাক পাওয়ার দিয়ে একটা সোর্ড বানিয়ে ছুড়ে দিলাম জাফরের ওপর। আর জাফর সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আর কিং অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, কারণ আমার শরীর দিয়ে অতিরিক্ত মাত্রায় কালো ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়া দেখে প্রজারা সব ভিড় করেছে। আমি এবার লিজেন্ডারি ভ্যাম্পায়ার রূপে আসলাম। সাথে সাথে কিং সহ সবাই মাথা নত করলো। আমি দ্য লিজেন্ডারি অফ ভ্যাম্পায়ার, তোমাদের রাজ্যে অভিশাপ মুক্ত করলাম। এই বলে সমস্ত কালো ধোঁয়া আমার শরীরে প্রবেশ করলাম আর চারপাশে সূর্যের আলো ছড়াতে লাগলো। এখন থেকে সবাই রোদের আলোতে যেতে পারবে। আর কেউ যদি এখন থেকে নিরীহদের উপর অত্যাচার জুলুম করে, তার সাজা হবে মৃত্যু। আজ থেকে এই রাজ্যের কিং আমি। মানতে কারো কোনো আপত্তি আছে? না, নেই। এই রাজ্যর দায়ভার আমি সবুজকে দিলাম। সে এখন থেকে এই রাজ্যের পরিচালনা করবে। তারপর আমরা সবাই যার যার রুমে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বললাম, বিকেলের দিকে আমি ডেভিল রাজ্যে যাব। এখনই চলে যাবি? হ্যাঁ রে, যেতে হবে। নিজের পিতামাতাকে খুঁজে বের করতে হবে আমাকে। তারপর বিকালে সবাইকে বিদায় দিয়ে চলে আসলাম ডেভিল রাজ্যে। টেলিপোর্ট হয়ে চলে আসলাম ডেভিল রাজ্যে। তারপর চারপাশে ঘুরে বেরিয়ে চলে আসলাম প্রাসাদে। প্রাসাদের ভেতর প্রবেশ করার পর চলে আসলাম হলরুমে। সেখানে সবাই উপস্থিত ছিল। আমাকে দেখে শামিমা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। কেমন আছো তুমি? ভালো আছি, তোমার কি খবর বলো? ভালো আছি, আসো বসো। তারপর আমি গিয়ে বসে পড়লাম। তখন একটা লোক বলল, শামিমা, এই ছেলেটা কে? এটা আমার স্বামী, আর তোমার মেয়ের জামাই। তাহলে তুমি আনোয়ার? জি বাবা। আমি ভাবতাম আমার মেয়ের চয়েস খারাপ, এখন দেখি ভালোই চয়েস করতে জানে। ঠিক আছে, পরে কথা বলো, তুমি এখন বিশ্রাম নিবে, চলো। তারপর আমরা রুমে চলে আসলাম। এসে শামিমাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম আর ঘাড়ে মুখ গুজে দিলাম আর একটা হাত পেটের ভিতর দিলাম। তুমি কি আমাকে মারতে চাও নাকি? এভাবে ভেজা চলে আমার সামনে এলে আমি কন্ট্রোল করবো কিভাবে বলো? বেহায়া কথাবার্তা। কথাবার্তা শুধু বেহা হবে কেন? আমি লোকটাও তো বেহা। এই বলে কোলে করে কাটে নিয়ে শুয়ে দিয়ে কিস করতে লাগলাম। ধীরে ধীরে মেতে উঠলাম দুজনে ভালোবাসার খেলায়। ডেভিল কিংডম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুরতে বের হলাম। তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা সমুদ্রের তীরে। আমার ছোট থেকে সমুদ্র খুব ভালো লাগে। আমি খালি পায়ে জুতা খুলে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ হাঁটার পর আমি একটা উঁচু ঢিপির উপর বসে পড়লাম। তারপর ঢেউগুলো দেখতে লাগলাম। হঠাৎ করে একটা শব্দে ঘুরে তাকালাম। দেখি একটা ছেলে, কালো হুডি পরা, মুখে মাস্ক পরা, একটা সুপার লেভেলের বিস্ট এর সাথে লড়াই করছে। তারপর তাকে হত্যা করে তার ক্রিস্টাল নিল। ছেলেটার শরীর থেকে প্রচুর আলো বের হচ্ছে। আমি দূরে থেকে ছেলেটা থেকে মারাত্মক ডাক পাওয়ার অনুভব করতে পারছি।
হেই, কে তুমি? তোমাকে দেখে তো ডেভিল মনে হচ্ছে না। তাহলে ডেভিল রাজ্যে কি করছো? ঘুরতে এসেছি এই সমুদ্র পাড়ে। আমাদের রাজ্যে নদী আছে কিন্তু সমুদ্র নেই। আমার সমুদ্র অনেক ভালো লাগে। তা তুমি কি ডেভিল? হ্যাঁ, আমি ডেভিল কিং এর মেয়ের জামাই। কি, তুমি এই বয়সে বিয়েও করে ফেলেছো? হ্যাঁ, তাও একটা না, দুটো বউ আছে আমার। বাহ, তোমার তো লটারি লেগে গেছে। মানুষ একটা পায় না আর তুমি দুটো পেয়ে গেলে। প্রথমেই নিজেই ভাবতাম আমাকে নিয়ে দুজনে লড়বে, কিন্তু না, তারা কখনো ঝগড়া করবে না। দুজনকে আমি সমানভাবে ভালোবাসি। তো পরিচয় হওয়া যাক। আমার নাম হচ্ছে জনি, আর আমি দ্য গড অফ ডার্ক প্রিন্স। আমার নাম আনোয়ার, আর আমি দ্য লেজেন্ডারি অফ ডেভিল। তাহলে ফ্রেন্ডস? ওকে ফ্রেন্ডস, হাত মিলিয়ে বললাম। আমি শুনেছি এখানে দুটো ডার্ক স্টোন ও একটা হোয়াইট স্টোন আছে, তাই আমি স্টোন নিতে আসছি। আমিও সেম। এই ডার্ক স্টোন ও হোয়াইট স্টোন পেলে আমার পাওয়ার আমি সম্পূর্ণ ব্যবহার করতে পারবো। আমরা যখন ফ্রেন্ড, তাহলে আমরা তুই করে বলবো। আর চল আমরা গুহাটা খুঁজি। তারপর আমরা দুজনে মিলে একটা গুহা খুঁজে পেলাম, তা বন্ধ। জনি বলল, গুহাটা তো বন্ধ। ভালো করে দেখ, এখানে দুপাশে দুটো হাতের ছাপ আছে, আর ওপরে একটা ক্রিস্টালের জায়গা আছে। তারপর জনি সেই বিটের ক্রিস্টালটা ওপরে ধরতে সে জায়গা পূরণ হয়ে গেল, আর ওর ডাক ফর্মে এসে বা হাতের ছাপে হাত দিল। আমার কাছে শুধু ব্ল্যাক পাওয়ার আছে, দরজা খুলতে হলে ওই পাশে হোয়াইট পাওয়ার দরকার। তারপর আমি অ্যাঞ্জেল রূপে এসে আমার হাত ওখানে ধরতেই দরজাটা খুলে গেল। তারপর আমরা দুজনে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করার পর কিছু দূর হাঁটতে চলে আসলাম একটা পাহাড়ের ওপর। ওখানে সোনার ওপর ভাসে তিনটে স্টোন, দুপাশে দুটো ডার্ক স্টোন ও মাঝখানে রয়েছে হোয়াইট স্টোন। তারপর আমরা যেই স্টোনটা ধরতে যাব তখনই ছিটকে দূরে পড়ে গেলাম। তখন একটা স্কাই ড্রাগন আমাদের সামনে এসে দাঁড়ালো। ড্রাগনটা অনেকটা রেগে আছে। রেগে গিয়ে একটা ড্রাগ বল ছুড়ে দিল আমার দিকে। আমি লাইটিং বল ছুড়ে দিলাম, এতে একটা ব্লাস্ট হলো, আর জনি ঢাল বানিয়ে প্রোটেস্ট করলো। তারপর একটা আকাশি বল জনির উপর ছুড়ে দিল, আর তা লাগতে আমরা দুজনে আঘাত পেলাম। তখন জনি ডার্ক ফর্মে এসে ড্রাগনটিকে ড্রাগরশি দিয়ে আটকে ফেললো। যখন তাও দেখলাম কাজ হচ্ছে না, আমি অ্যাঞ্জেল রূপে এসে হোয়াইট রশি দিয়ে আটকে ফেললাম। তারপর দুজনে গেটিভ দিয়ে আটকে ফেললাম। তখন ড্রাগনটা হার স্বীকার করে নিল। আমি হার স্বীকার করে নিলাম। তোমাদের দুজনের ভেতর একজন আমাকে পার্টনার বানাও। আমার দুজন আছে, আমি আর বানাতে পারবো না। ঠিক আছে, আমি বানাচ্ছি। এই বলে হাত কেটে এক ফোঁটা রক্ত দিল ড্রাগনটিকে। আজ থেকে আমি দ্য গড অফ স্কাই ড্রাগন, দ্য গড অফ ডার্ক প্রিন্সের সাথে পার্টনারশিপ করলাম। এই বলতে দেরি, জনি হাত চেপে ধরে আছে। একটু পর দেখি ওখানে ওর পার্টনার স্কাই ড্রাগনের ট্যাটু হয়েছে। তারপর ড্রাগনটা একটা মেয়ে পরিণত হলো। মেয়েটার চোখ দুটো আকাশি রঙের, ঠোঁট দুটো গোলাপি, মায়াবী চেহারা, টানা টানা হরিণের মতো চোখ, চুলগুলো কুচকুচে কালো। তারপর ভাবলাম, কি ভাবছি আমি এসব? এটা তো অন্যর বউ। যার বউ তার দিকে তাকিয়ে দেখি সে হা করে তাকিয়ে আছে। আমি কোনোই দিয়ে গোতা দিয়ে বললাম, শালা বাস্তবে ফিরে আয়, অনেক তো কল্পনা করলি, তোরই তো বউ, নিজের বউয়ের ওপর নিজের নজর লাগাবি নাকি? জনি বাস্তবে ফিরে এসে মাথা চুলকাতে লাগলো। আমার নাম হচ্ছে কুলি, আর আমি ব্ল্যাক ড্রাগন প্রিন্সেস। তাহলে তুমি এখানে কিভাবে? আগে আমার ভেতরে প্রচুর রাগ হিংসা ছিল। আমি পাওয়ার জন্য অনেক অন্যায় কাজ করতাম। একদিন এক গুরুজির উপর আঘাত করি, তিনি রেগে গিয়ে আমাকে বন্দি করে। আমি মাফ চাওয়ার পর তিনি মাফ করে দেয় এবং আমাকে ট্রেনিং করান। এরপর তার আশীর্বাদে আর স্বর্গের দেবতাকে খুশি করে স্কাই ড্রাগনের বরদান করে, আর এই তিনটি স্টোন পাহারা দিয়ে রাখতে বলে যতক্ষণ না এটা আসল মালিক আসে। বুঝতে পারলাম, তাহলে তোমারও জনির বিবাহ হয়ে গেছে। যখন আমি রক্ত খেলাম তখন বিবাহ হয়ে গেছে। আমরা কি এখন স্টোনগুলো নিতে পারবো? হ্যাঁ, নিতে পারো। জনি গিয়ে একটা ডার্ক স্টোন হাতে দিয়ে ধরতে স্টোনটা জনির ভেতরে প্রবেশ করলো, আর জনির শরীর থেকে প্রচুর ধোঁয়া বের হতে লাগলো, আর তার চোখের মনে কালো কুচকুচে হয়ে গেল। পিঠে 12টা ডানা, তা থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো। তারপর ধীরে ধীরে নর্মাল রূপে আসলো। তারপর আমি গিয়ে ডার্ক স্টোনটা ধরলাম, এতে করে আমার শরীরে কালো ধোঁয়া ঢুকতে লাগলো। তারপর মনে হতে লাগলো আমার শরীরে অসীম ব্ল্যাক পাওয়ার আছে। তারপর গিয়ে হোয়াইট স্টোনটা ধরলাম। স্টোনটা ধরতেই প্রচুর আলো শরীরে প্রবেশ করতে লাগলো। একসময় আমি অজ্ঞান হয়ে গেলাম।
চোখ মেলে তাকাতেই দেখি হোয়াইট স্নেক ড্রাগন দাঁড়িয়ে আছে আমার সামনে। তখন বলতে লাগলো, আমি দ্য লিজেন্ডারি হোয়াইট স্নেক ড্রাগন আজ থেকে আনলক হলাম। এ বলে ধোঁয়াটি আমার শরীরে প্রবেশ করলো। ধীরে ধীরে চোখ দুটো মিলে তাকাতেই দেখি জনি ও কলি আমার দিকে হা করে তাকিয়ে আছে। কিরে, অমন করে কেন তাকিয়ে আছিস? ওদের কোনো জবাব না পেয়ে আমি নিজের দিকে তাকিয়ে দেখি আমি একটা হোয়াইট স্নেক ড্রাগন রূপে আছি। আমার পিঠের উপরে সবুজ রঙের পশম আর সমস্ত শরীর থেকে সাদা আলো বের হচ্ছে। তারপর নর্মাল রূপে আসলাম। আজ পর্যন্ত আমি গোল্ডেন স্নেক ড্রাগন ও ব্ল্যাক স্নেক ড্রাগনের নাম শুনেছি, কিন্তু জীবনে হোয়াইট স্নেক ড্রাগনের নাম শুনিনি। ঠিক আছে, এখন চল, দেরি হয়ে যাচ্ছে আমাদের। তারপর আমরা সবাই বাইরে সমুদ্রের তীরে চলে আসলাম। ভালো থাকিস দোস্ত, অনেক মিস করব। আমিও মিস করব তোকে, আর খুব তাড়াতাড়ি দেখা হবে। কলি স্কাই ড্রাগন হলো আর জনি পিঠে বসলো। তারপর উড়াল দিল আকাশে, আর আমি রেড ড্রাগন রূপে এসে উড়াল দিলাম আকাশে। এইদিকে শামিমা, আনোয়ার কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না যে। আমিও ঠিক জানি না, মনে হয় রাজ্য কোথাও আছে। কিং, আমাদের প্রাসাদের দিকে একটা বিশাল রেড ড্রাগন আসছে। রেড ড্রাগন, তাও আবার আমাদের রাজ্যে? কিন্তু কেন? আরে বাবা, ওটা আনোয়ার, চিন্তার কারণ নেই। কি? আনোয়ার রেড ড্রাগন? আমি গোল্ডেন ড্রাগন ও আমার সতীন ফায়ার ফিনিক্স। আমরা যদি তার বাটার হই তাহলে কতটা শক্তিশালী ও। এসব গল্প বাদ দিয়ে ফ্রেশ হয়ে খেতে আসুন। প্রাসাদে এসে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। তারপর খেতে বসলাম। কোথায় গিয়েছিলে? সমুদ্রের তীরে একটু ঘুরে আসলাম। তা কেমন লাগলো আমাদের রাজ্য? অনেক ভালো লেগেছে। আমি কাল ডার্ক ওয়ার্ল্ডে যেতে চাই। কেন? লুসিফারের সাথে আমার রক্তের সম্পর্ক আছে। ওখানে গেলে আমার পরিচয় খুঁজে বের করাটা সহজ হবে। ঠিক আছে, কাল যেও। একটা কথা বলি, প্লিজ রাগ করবেন না। কি বলো? নিজের ভাই থেকে আর কতটা আলাদা থাকবেন? এদিকে আপনি কষ্ট পাচ্ছেন আর ওইদিকে তিনি কষ্ট পাচ্ছেন। আমি জানি না আপনাদের ভেতর কি নিয়ে মান অভিমান চলছে। প্লিজ এগুলো মিটিয়ে ফেলুন। আমি চেষ্টা করব। এই বলে না খেয়ে চলে গেল। আমিও চোখ মুছে নিলাম। বাবাকে সবসময় কান্না করতে দেখেছি। আমি ভাবতাম ওনার ভাই হয়তো রাজ্যের জন্য এমন করছে, কিন্তু তিনি তো বাবার মতো কষ্ট করছে। তাহলে কি এমন হয়েছিল যে বাবা এখান থেকে দূরে গিয়ে থাকে? আমাকে জানতেই হবে। তুমি কি আশরাফকে চেনো? হ্যাঁ মামনি, তিনি আমাকে ছোট থেকে বড় করেছেন। কবে যে এই মান অভিমানের পালা শেষ হবে? এ বলে একটা দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। আমারও আর খেতে ইচ্ছে হলো না, তাই আমি হাত ধুয়ে রুমে এসে বেলকনিতে এসে দাঁড়ালাম। পেছন থেকে স্বামী আমাকে জড়িয়ে ধরে বলল, প্লিজ মন খারাপ করো না, আমরাও চাই দু ভাই হোক। কি হয়েছিল তোর ভাইয়ের? আমরাও চাই দুই ভাই এক হোক। তাহলে শোনো, আমার বাবাই আমার মামনিকে ভালোবাসতো আর মামনি বাবাইকে। আমার বাবাও মামনিকে ভালোবাসতো। পরিবার মিলে মামনির সাথে বাবার বিয়েও ঠিক করে। এতে করে বাবাইও মামনি পরিবারের চিন্তা করে তারা নিজের ভালোবাসাকে কোরবান করে দেয়। একদিন তারা সমুদ্রের তীরে যায় আলাদাভাবে কথা বলতে। এই যে তখন তাদের পেটে তাদের ভালোবাসার এক অংশ আসে। তখন একজন সেনা তাদের দেখতে পায়। তাদের আস্তে আস্তে সকল কিছু পরিষ্কার হয়ে যায় যে মামনি বাবাইয়ের সন্তানের মা হতে চলেছে। তখনই তাদের দুজনকে প্রাসাদ থেকে বের করে দেয়। তখন তারা পৃথিবী সম্পর্কে কিছুই জানতো না। তারা সমুদ্রের তীরে 1 বছরের মতো থেকে পৃথিবীতে চলে যায়। এই জন্য এখনো মিল নেই দু ভাইয়ের। এখন অপেক্ষা ছাড়া কিছুই করার নাই। এ বলে আমি রুমে এসে শুয়ে পড়লাম, আর স্বামীমা আমার বুকের উপর শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সবাইকে বিদায় দিয়ে রওনা দিলাম ডার্ক ওয়ার্ল্ড। আমি টেলিপোর্ট হয়ে চলে আসলাম ডার্ক ওয়ার্ল্ডে। তারপর হেঁটে হেঁটে দেখতে লাগলাম রাজ্যটা। চারপাশে শুধু ডার্ক পাওয়ার ফিল করছি। আমি হেঁটে প্রাসাদের ভিতরে প্রবেশ করলাম। তারপর হল রুমে এসে দাঁড়ালাম। আমাকে দেখে মিম দৌড়ে এসে জড়িয়ে ধরলো আর বলল, কেমন আছো? আমি বললাম, আমি ভালো আছি। কিরে, কেমন আছিস? ভালো, তুই? ভালো। তাহলে তুই আমার ছোট বোনকে বিয়ে করেছিস? মুচকি এসে আমাকে কার চোখেই পড়ে না। আরে দোস্ত, চোখে পড়বে না কেন? এই বলে জড়িয়ে ধরলাম। তাহলে তুমি আনোয়ার? হ্যাঁ পাপা, আমি আনোয়ার। তা মম ভালো আছেন? ভালো আছি। তুমি ফ্রেশ হয়ে আসো, খেয়ে দিয়ে তারপর গল্প করো। তারপর আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাওয়া দাওয়া করে গল্প করতে লাগলাম। জনি, লুসিফার তোর কি হয়? আমার দাদাজি হয় কেন? আমি যতটুকু জানি আমার শরীরে লুসিফারের রক্ত বইছে।
কি? পিতার রক্ত তোমার কাছে গেল কিভাবে? জানি না আমি কে, সেটা জানতেই তো এখানে আসা আমার। পাপা, আপনারা কয় ভাই বোন? আমরা 2 ভাই বোন ছিলাম। আমি বড় ও আমার একটা ছোট বোন ছিল। আপনার বোন কোথায়? আমার বাবা আমার বোনের বিয়ে ঠিক করেন। আমার বোন ভালোবেসেছিল হোয়াইট ড্রাগন প্রিন্সকে। তারপর একদিন সে পালিয়ে যায় বাড়ি থেকে। তখন থেকে ওর কথা যেন আর কারো মুখে শোনা না যায়, এই আদেশ ছিল আমার পিতাজির। নাম কি ছিল আপনার বোন ও তার স্বামীর? অ্যাঞ্জেলা ও জ্যাকসন। তারপর আমি বসে চোখ বন্ধ করে ধ্যানে বসলাম, আর আমার শরীর থেকে একটা আলাদা সাদা বল বের হয়ে একটা হোয়াইট বার্ড সৃষ্টি হলো। বলুন মালিক, কি করতে পারি আপনার জন্য? তুমি এখনই হোয়াইট ড্রাগন রাজ্যে যাবে। সেখানে গিয়ে কিং জ্যাকসন ও কুইন অ্যাঞ্জেলার সাথে পুরো রাজ্যের খবর এনে দেবে আমাকে। ঠিক আছে মালিক। এই বলে পাখিটা চলে গেল। জনি, কলির কথা বলেছিস সবাইকে? না, বলতে পারিনি। আপা, জনি বিয়ে করেছে কলি নামের একটা মেয়েকে। ও বলতে সাহস করছিল না, তাই আমি ওকে বলে দিলাম। তা মেয়েটা কি? ব্ল্যাক ড্রাগন প্রিন্সেস। আর পার্টনার হিসেবে? স্কাই ড্রাগন। সঠিক মুহূর্ত দেখে আমি আমার বউকে ঘরে তুলব। তারপর আমরা সবাই মিলে গল্প করে চলে আসলাম রুমে। এসে মিমকে জড়িয়ে ধরে বললাম, মিম, আমি চাইছি এখন বেবি নিতে। আমার সমস্যা নেই, কিন্তু আমি শামিমাকে ছাড়া নিতে পারবো না। আমরা দুইজনে একসাথে ভেবে নিব। আমার কিউটি গোল্ডেন ড্রাগন দেখা দাও আমাকে। সাথে সাথে শামিমা চলে আসলো। তা হঠাৎ আমাকে তলো? বড়বাবু নাকি বাচ্চা দিবে আমাদের, তাই তোমাকে ডাকা। তাহলে তো ভালোই খাটতে হবে আজ তোমার। এ নিয়ে তোমাদের টেনশন করতে হবে না, এই বলে শুরু করলাম মিশন। এদিকে জনি কলি বলে ডাক দিতে চলে আসলো, আর জনি পেছন থেকে জড়িয়ে ধরে বলল, খুব শীঘ্রই তোমাকে একেবারের জন্য এই প্রাসাদে নিয়ে আসবো। তারপর জনি কলি ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। তারপর 5 মিনিট পর ছেড়ে হাবাতে লাগলো। জনি, কি করছো এগুলো? জনি কলির চুল কানে গজে দিয়ে বলল, বিয়ে হয়েছে আমাদের, বউ হও তুমি আমার। এখন তোমার উপর সম্পূর্ণ বৈধ অধিকার আছে আমার। তুমি যদি বলো এখন তুমি আমাকে সেই অধিকার দিবে না, আমি জোর করব না। তখন কলি আস্তে করে একটা চুমু খায় জনির ঠোঁটে। জনি তার উত্তর পেয়ে যায়, আর কলিকে খাটে শুয়ে মিশে যায় দুজনে একে অপরের সাথে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসতেই হোয়াইট বার্ড এলো। এসে বলতে লাগলো, এখন হোয়াইট ড্রাগন রাজ্যে পরিচালনা করে রেড ড্রাগন রাজ্য কিং। তিনি একদিন হোয়াইট ড্রাগন রাজ্যে আক্রমণ করে। সেদিন ছিল ওই রাজ্যের আনন্দের দিন। সেদিন ওই রাজ্যে কুইনের ফুটফুটে একটা ছেলে বাচ্চা হয়। তারপর এই আচমকা আক্রমণে কুইন তার সন্তানকে হোয়াইট ড্রাগন সমুদ্রে একটা ম্যাজিক্যাল নৌকা বানিয়ে ভাসিয়ে দেয়। তারপর রেড কিং হোয়াইট কিং ও কুইনকে বন্দি করে রাখে। এখন রেড কিং হোয়াইট ড্রাগনদের উপর অত্যাচার করে, কুমারী মেয়ে নিয়ে ধর্ষণ ও বলি দেয়। তারা খুব ভয়াবহ পরিস্থিতিতে আছে। আমি আমার রাজ্যের 2 জন জেনারেল 50 লক্ষ সেনা দেব। পাপা, আপনি দেবেন? আমি আমার 70 লাখ সেনা, সাথে 4 জন জেনারেল ও সাথে আমার 2 ছেলে ও 2 মেয়েকে তোমার জন্য যুদ্ধে দিলাম। হঠাৎ করে একজন লোক প্রবেশ করলো হল রুমে। তিনি বললেন, এখানে আমাকে আসার জন্য কে বলেছে? এখানে আসতে আমি বলেছি। কেন? আপনি তো গোল্ডেন ড্রাগন কিং, তাই না? হ্যাঁ, আমি গোল্ডেন ড্রাগন কিং। আমি রেড ড্রাগন কিং এর সাথে যুদ্ধ করতে চাই, সেজন্য আমি চাই আপনি আমাকে সাহায্য করুন। আমি কেন? কোনো কারণ ছাড়া আমার সেনা তোমাকে দিয়ে তাদের প্রাণনাশ করব। আমি গোল্ডেন ড্রাগন রূপে আসলাম। দ্য লেজেন্ডারি গোল্ডেন ড্রাগন। এখন কি দেওয়া যাবে? অবশ্যই, আপনার যতগুলো সেনা প্রয়োজন তা নিতে পারেন। 50 লাখ সেনা ও 3 জন জেনারেল আমি চাই। ঠিক আছে, কাল সকালে আমি দিয়ে দেব। তখনই একটা পত্র আমার হাতে চলে আসলো। পরে বললাম, কিং কাল সকালে যুদ্ধ করবেন। তারপর শামিমা গেল ডেভিল রাজের সেনা প্রস্তুত করতে। আমরা রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। যুদ্ধের ময়দান। আমরা সবাই দাঁড়িয়ে আছি যুদ্ধের ময়দানে। এক পাশে আমরা, আরেক পাশে রেড ড্রাগন কিং এর সৈন্যরা। তোরা সবাই রেড ড্রাগন সেনা মারবি, কোনো হোয়াইট সেনা মারতে পারবি না। কে তুই? আর আমাকে তো যুদ্ধের জন্য পত্র লিখলি কেন? যুদ্ধ করতে। তুই একজন কিং হয়ে আরেক কিংকে আটকে রেখেছিস, তার প্রজাদের ওপর অত্যাচার করেছিস। তোকে তো তোর সাজা পেতেই হবে। এতটুকু একটা ছেলে নাকি আমাকে সাজা দেবে? এই বলে একটা রেড বল ছুড়ে দিল, আর আমি হোয়াইট বল ছুড়ে দিলাম। ও, তাহলে তুই একজন হোয়াইট ড্রাগন? এ বলে আমার দিকে ফায়ার বল ছুড়ে দিল, আমি ওয়াটার বল ছুড়ে দিলাম।
তুই হোয়াইট ড্রাগন হয়ে তোর ওয়াটার পাওয়ারটা পেলে কি করে? কে বললো আমি শুধু হোয়াইট ড্রাগন, সাথে ম্যারপেট পাওয়ার আছে। এই বলে আমি ড্রাগ বল ছুড়ে দিলাম, আর কিং আমার দিকে রেড লাইটিং ছুড়ে দিল। দুটো মিশে লাগতে বিশাল এক ব্লাস্ট হলো, আর দুজনে দুপাশ গিয়ে পড়লাম। এদিকে জনি লোসেস জেনারেলের সাথে একের পর এক ড্রাগ বল ছুড়ে দিচ্ছে দুটো জেনারেলের ওপর। সে একা দুজন জেনারেলের সাথে লড়াই করছে, ড্রাগ পাওয়ারের সাথে সাথে আইস পাওয়ারও ব্যবহার করছে। হঠাৎ করে জনি দো হয়ে গেল আর জেনারেলের দুটোর ভেতরে প্রবেশ করলো। জেনারেল দুটোর শরীর ব্লাস্ট হয়ে গেল, আর তাদের শরীর থেকে ধোঁয়া বের হয়ে জনি মানুষ রূপে এসে অন্য জেনারেলদের কাছে গেল। এদিকে মিম দ্য গড অফ ফায়ার ফিনিক্স রূপে এসে রেড ড্রাগন সেনাপতিদের সাথে লড়ছে। শামিমা গোল্ডেন ড্রাগন রূপে এসে সেনাপতিদের সাথে লড়ছে। কলি স্কাই ড্রাগন রূপে এসে সকল রেড সেনাদের সাথে লড়াই করছে। এদিকে উঠে দাঁড়াতে কিং সুপার স্পিডে দৌড়ে এসে আমাকে লাথি দিল। আমি গিয়ে মাটিতে পড়লাম। তখন আমার পা ধরে মাটির ওপর আছড়াতে লাগলো। আছড়ের কারণে মনে হচ্ছে আমার হাড়গুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তারপর কিং ওরে ওপরে উঠে অনেক এনার্জি দিয়ে বড় একটা রেড বল ওর সাথে ফায়ার বল ছুড়ে দিল আমার দিকে। আমার লাগতেই মাটিতে গর্ত হয়ে ভেতরে ঢুকে গেল। আমি অ্যাঞ্জেল রূপে আসলাম। এতে অল্পের ভেতর আমার শরীর হিল হয়ে গেল। আমি ডানা বের করে ওড়াল দিয়ে গর্ত থেকে বের হয়ে আসলাম। তারপর আমি একটা লাইটিং বল ছুড়ে দিলাম কিং এর ওপর। কিং রূপ পরিবর্তন করে ড্রাগন ফর্মে আসে। আমিও গোল্ডেন ড্রাগন ফর্মে আসলাম। তারপর লড়তে লাগলাম দুজনে দুজনকে আঘাত করতে মাটিতে পড়ে গেলাম। তখন কিং বিশাল এক আগুনের ড্রাগন বানিয়ে ছুড়ে দিল আমার দিকে। ফায়ার ড্রাগন রূপে এসে ফু দিয়ে আগুন উধাও করে আমি কিং এর ওপর আগুনের বল ছুড়ে দিলাম। তারপর কিং এর লাগলো, তা মুহূর্তের মধ্যে হিল হয়ে গেল। কিং উঠে দাঁড়াতেই আমি ফায়ার মনস্টার ফর্মে এসে লাভার বল বানিয়ে ছুটে দিলাম। তা লাগতে কিং চিৎকার দিয়ে ওঠে আর মাটিতে পড়ে যায়। আমি দু হাত আকাশের দিকে ধরতে আকাশ থেকে হাজার হাজার আগুনের লাভার বল রেড সেনাদের উপর পড়তে লাগলো। তখনই কিং ওঠে সোর্ড দিয়ে অ্যাটাক করে আমার ওপর, আর আমার হাত কেটে যায়। আমি রক্ত দেখে ভ্যাম্পায়ার রূপে চলে আসলাম। এসে এক সেনাপ্রধানের ঘাড়ে কামড় দিয়ে রক্ত খেয়ে ফেললাম। কে তুই? এত সত্তা তুই কিভাবে পেলি? দ্য লেজেন্ডারি হোয়াইট স্নেক ড্রাগন রূপে আসলাম। আমার এই রূপ দেখে কিং সহ মাঠের সবাই হা করে তাকিয়ে আছে আমার দিকে। হঠাৎ করে সব হোয়াইট ড্রাগন সেনারা হাঁটু গেড়ে বসে পড়ল, আর আমি লেজ দিয়ে পেঁচিয়ে ধরে দিলাম এক আছাড়। কিং মাটির ভেতর ঢুকে গেল। একটু পর বের হয়ে আসতেই আমি বলতে লাগলাম, আজ থেকে 20 বছর আগে তোর কারণে বাবা মা থেকে আলাদা হয়ে আজ থেকে 20 বছর আগে তোর কারণে বাবা মা থেকে আলাদা হয়েছি আমি। নিজের পিতামাতার ভালোবাসা পাইনি কখনো। তোর কারণে নিরীহ প্রজারা অতিষ্ঠ হয়ে গেছে তোর অত্যাচারে। তুই জানতে চেয়েছিলে না আমি কে? তাহলে শোন, আমি হচ্ছি কিং জ্যাক ও কুইন এঞ্জিলার ছেলে প্রিন্স আনোয়ার। আমার আরো একটা পরিচয় আছে, মৃত্যুর আগে দেখে যা। এই বলে আমার রূপটা চেঞ্জ করলাম। আমি এখন লম্বায় 5 জন মানুষের সমান। আমার পিঠে রয়েছে 18টা 9 রঙের ডানা, আর 9 রকমের আলো বের হচ্ছে শরীর থেকে। আমাকে দেখে সবাই হাঁটু গেড়ে বসে পড়ল আর বলল। তখন আমার কানে ছোটছোয়ার আওয়াজ এলো, আর মিম ও শামিমা ও জনি 3 জন চিৎকার দিয়ে আনোয়ার বলে উঠল। সাথে সাথে চারপাশে গ্রেটিভ কন্ট্রোল করে ফেললাম। তারপর আমি সোর্ডটা তুলে মাটিতে ফেলে দিলাম আর গিয়ে কিং এর পাশে গিয়ে বসলাম। আমি কলম বের করে কিং এর ঘাড়ে ঢুকিয়ে দিলাম। তারপরে চাপ দিতে সোর্ড গিয়ে কিং এর মাথা ঘাড় থেকে আলাদা হয়ে গেল আর শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আজ থেকে রেড ড্রাগন রাজ্য পরিচালনা করবে আরিফ। এই বলে একটা স্পেল পড়লাম। সেটা আরিফের লাগতেই আরিফের রূপ পাল্টে দ্য গড অফ রেড ড্রাগন হয়ে গেল। আজকের পর থেকে কেউ কারোর সাথে প্রতারণা, ধোঁকাবাজ, নিরীহের ওপর অত্যাচার, খুন, বলি, ধর্ষণ এসব কিছু হয়, তার সাজা একটাই, মৃত্যুদণ্ড। আজকের পর যেখানে অন্যায় হবে সেখানেই আনোয়ারকে দেখতে পারবেন, আর আমার দেখা মানে হলো মৃত্যু। আশা করি নিষ্ঠার সাথে রাজ্য পরিচালনা করবেন। এখন আপনারা যার যার রাজ্যে ফিরে যান। সবাই যেতে আমি আরিফকেও রেড ড্রাগন রাজ্যে পাঠিয়ে দিলাম। তুমি কি এখন হোয়াইট ড্রাগন রাজ্যে যাবি? হ্যাঁ, সাথে তুই আর কলিও যাবে। তারপর আমরা সবাই চলে আসলাম হোয়াইট ড্রাগন রাজ্যে। হোয়াইট ড্রাগন রাজ্য আমরা প্রথমে গেলাম কালকুঠুরিতে, যেখানে গিয়ে দেখি একটা লোক ও মহিলা দেয়ালে হেলান দিয়ে বসে আছে। তাদের এই ক্ষত বিখ্যাত শরীর দেখে দু চোখ বেয়ে পানি পড়ল। আমি চোখের পানি মুছে দরজা খুলে ভেতরে গিয়ে
তাদের নিয়ে বাইরে চলে আসলাম। তারপর আমি তাদের হিল করে দিলাম। ধীরে ধীরে তারা সুস্থ হয়ে গেল। এখন আবার আগের মতো খুশিতে মেতে উঠেছে প্রজারা। বসে বাবা মায়ের সাথে কথা বলছি, তখন হঠাৎ করে আনোয়ার বলে ডাক দিল। ঘুরে দেখি আহাদ। কেমন আছিস ভাইয়া তুই? অনেক মিস করেছি তোদের। মা বাবা ভাবি কেমন আছে? তারপর মা বাবাও দেখে এসেছে, এসে জড়িয়ে ধরলো আমাকে। তারপর দেখতে দেখতে কেটে গেল 2টি বছর। আমার 2টো ছেলে সন্তান হয়েছে, একটা স্বামীমার ও একটা মিমের। আমি এখন মা বাবার ভালোবাসার চিহ্ন ও প্রজাতি নিয়ে সুখে শান্তিতে দিন কাটাচ্ছি। তো কেমন হলো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গল্পটা এখানে শেষ, সমাপ্ত। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।